আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সিদ্ধার্থ। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্ট স্টুডিও। সময় আরামদায়ক এবং সাশ্রয়ী হয় বিশ্বজুড়ে যাত্রী ও পণ্য পরিবহনে সবচেয়ে জনপ্রিয় পরিবহন ব্যবস্থা রেল। অথচ দীর্ঘদিন ধরেই বাংলাদেশ রেল খাত ছিল চরম অবহেলিত। তবে 2009 সালের পর থেকেই বাড়তে থাকে রেলের গুরুত্ব। রেলের উন্নয়নে 2016 থেকে 2045 সাল পর্যন্ত 30 বছর মেয়াদে নেওয়া হয়েছে প্রায় 5,53,500 কোটি টাকার মহাপরিকল্পনা। রেলের ইঞ্জিন ও কোচ কেনা, অবকাঠামোগত উন্নয়ন, সার্বিক রক্ষণাবেক্ষণ ও বেতন ভাতার পেছনে খরচ করা হয়েছে প্রায় 65,000 কোটি টাকা। বর্তমানে চলমান রয়েছে 1,34,836 কোটি টাকার 39 প্রকল্প। কিন্তু এত টাকা ব্যয় করার পরেও সময়ানুবর্তিতা, যাত্রী সেবা এবং গতি, এই তিন সূচকেই দেশের রেলখাত কেন নিম্নমুখী তা নিয়ে রয়েছে প্রশ্ন। তথ্য বলছে সময় মেনে ট্রেন চলার হার 2016-17 বছরে যেখানে 87% ছিল, সেখানে গত অর্থ বছরে নেমে ঠেকেছে 82%। বিশেষজ্ঞরা বলছেন যথাযথ সমীক্ষা, পর্যালোচনা এবং রিটার্ন অফ ইনভেস্টমেন্টের সম্ভাব্যতা যাচাই না করে অদূরদর্শী প্রকল্প গ্রহণের ফলেই বিনিয়োগের সুফল পাচ্ছেন না দেশের জনগণ, ঘটছে অপচয়, লোকসানের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের রেলখাত। 2008 সালে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথ মিশ্র গেজে রূপান্তর করা হয়, যার ব্যাপক সুফল পায় উত্তরবঙ্গে চলাচলকারী ট্রেনগুলো। অথচ তার অনেক পরে ঢাকা চট্টগ্রাম রুটে মিশ্র গেজ না করে 3,944 কোটি টাকা ব্যয় কেন মিটার গেজ লাইন নির্মাণ করা হলো তা নিয়েও রয়েছে প্রশ্ন। রেলে ছোট বড় 3,174টি সেতু আছে, যার 1,806টি ঝুঁকিপূর্ণ সেতু। 71% রেল ইঞ্জিনের মেয়াদ ফুরিয়েছে বহু আগে। দক্ষ লোকবলের অভাবে ঘটছে দুর্ঘটনা। তাহলে এত টাকা ব্যয় হয়েছে কোন খাতে? পর্যবেক্ষকরা বলছেন যাত্রী সেবা কিংবা রেলের প্রকৃত উন্নয়নের চেয়ে 9-6 সুযোগ আছে এমন খাতেই প্রকল্প গ্রহণ ও ব্যয়ের ঝোঁকের কারণেই রেলের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়ে উন্নত রেল যোগাযোগের বাংলাদেশ চাই। আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন মাননীয় রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক, বারভিটার প্রেসিডেন্ট আব্দুল হক, সংবাদ বিশ্লেষক নবনীতা চৌধুরী এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন, স্ক্রলে দেখুন নম্বর। দেখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। আমরা যাচ্ছি মূল আলোচনায়। জনাব মোজাম্মেল হক চৌধুরী, আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করছি। গত এক দশকে রেলের উন্নয়নে বহু প্রকল্প নেওয়া হয়েছে, অনেকগুলো বাস্তবায়ন হয়েছে। বর্তমানে 1,34,000 কোটি টাকার 39টি প্রকল্প চলমান রয়েছে। এত টাকা ব্যয়ের পরে রেল খাতের সেবা এবং গতি কতখানি সন্তোষজনক পৌঁছেছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা প্রচারণা করার জন্য আমি মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আমরা আসলে বিভিন্ন সময়ে বলি কিন্তু মাননীয় মন্ত্রীকে পাই না, আজকে মাননীয় মন্ত্রীকে পেয়েছি। সেই সুবাদে আমাদের আমি তো সবসময় থাকার চেষ্টা করি, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে রেলে যে প্রকল্পগুলো, এগুলো হলো আসলে মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে আন্তরিকতা, এটার কিন্তু একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। সরকারের সময়ে, অর্থাৎ আগের সরকারের সময়ে মূলত রেলকে একেবারে সংকুচিত করে, রেলের যাতায়াত ব্যবস্থাকে সংকুচিত করে ফেলা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসবার পর রেলকে গণমুখী করার জন্য যে উদ্যোগ আমরা দেখেছি, এখানে বিনিয়োগ বাড়ানো হয়েছে, প্রকল্প বাড়ানো হয়েছে এবং গণমুখী অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু এই প্রকল্পগুলো নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, অনেক রকমের তর্ক বিতর্ক আছে, অনেক অনিয়ম দুর্নীতির কথা আছে। জনবান্ধব কিনা বা এটা যাত্রী সেবায় কতটুকু ভূমিকা রাখছে, এই বিষয়গুলো আসলে এখন সময়ের দাবি বলে মনে করি। এগুলোকে পর্যবেক্ষণ করা, এগুলোকে অ্যানালাইসিস করা, এগুলোকে গবেষণা করা, আসলে এখানে বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগ অনুযায়ী আমরা সেবা পাচ্ছি কিনা, যাত্রী সাধারণ কি ধরনের সুবিধা পাচ্ছে। রেলের পক্ষ থেকে বারবার আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে রেলের প্রকল্পগুলো বড় প্রকল্প, এগুলোর সুফল পেতে একটু সময় লাগবে। কিন্তু এখন কালের পরিক্রমায় 10 থেকে 12 বছর, অর্থাৎ এক যুগ পার হয়েছে। এই এক যুগ পার হওয়ার পরে আমরা কতটুকু সেবা পাচ্ছি,
স্টেশনে আমরা এক গ্লাস পানিও অনেক জায়গায় পাওয়া যায় না। রেলকে গণমুখী করার জন্য যে সরকারের প্রচেষ্টা, যে আন্তরিকতা, সেই জায়গাতে কিন্তু চিপ ধরতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি রেলে যাত্রী কমছে এবং দীর্ঘ সময়ে সড়ক পথের উপর যে চাপ, এই চাপের অংশ রেল কিন্তু ভাগ নিতে পারছে না। এই জায়গাতেও কিন্তু আমরা রেলকে পেছনে ফিরতে দেখছি। অন্যদিকে এই যে টিকিট নিয়ে যে লুকোচুরি চলছে, কালোবাজারিদের যে মহোৎসব, এখান থেকে বেরিয়ে আসবার জন্য রেল কিন্তু বারবার কিন্তু হোঁচট খাচ্ছে। সেই জায়গাগুলোতে কিন্তু আমি মনে করি গবেষণা প্রয়োজন এবং গণমুখী করার ক্ষেত্রে রেলকে কোন কোন জায়গাগুলোতে বাধার সম্মুখীন হচ্ছে এগুলো নিয়ে গণশুনানি করা প্রয়োজন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাবনা দিয়েছিলাম রেলের যাত্রী সেবার মান নিয়ে গণশুনানি করার জন্য। আমরা দেখেছিলাম মাত্র এটা 1 মাসের মতো চলেছিল, কয়েকটা স্টেশনে মাত্র। পরে যখন দেখা গেল এখানে যাত্রীদের স্পষ্টত অভাব অভিযোগের চিত্রগুলো উঠে আসছে, কেন এটা অদৃশ্য কারণে কিন্তু এই গণশুনানিটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই গণশুনানির মধ্য দিয়ে আমরা দেখেছিলাম অনেকগুলো স্টেশনের মানে ছোট ছোট সমস্যা, যেমন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের আমরা বাথরুমটা ব্যবহার করতে পারছি না, সেটাই গণশুনানিতে আলোচনা হওয়ার পরে কিন্তু পরিষ্কার হয়ে ছিল, যাত্রীরা ব্যবহার করতে পেরেছিল। পরবর্তীতে গণশুনানিও বন্ধ, বাথরুমও আবার বন্ধ হয়ে গেছে। এই যে এইরকম যে ছোট ছোট জায়গাগুলো যেগুলোতে একেবারে রেলের নজরে আসছে না অনেকগুলো বিষয়, এগুলো আমি মনে করি মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, মাননীয় মন্ত্রী মহোদয় যদি এই বিষয়টাও যদি আমলে নেন, আমরা মনে করি অনেকগুলো সমস্যার সমাধান হতে পারে। ধন্যবাদ। সড়কে এখন যাত্রীর যে পরিমাণ চাপ, এই চাপটুকু কিন্তু সড়ক নিতে পারছে না, কেননা বাংলাদেশের স্বাভাবিক সময়েও কিন্তু পরিবহনের সংকট রয়েছে, গণপরিবহনের সংকট রয়েছে। এই সংকটটুকুতে বাংলাদেশ রেলওয়ে কাজে লাগাবে, কাজে লাগিয়ে একটা জনবান্ধব রেল পরিবহনে পরিণত করবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন। এই প্রতিফলনটুকু কিন্তু রেল ঘটাতে পারছে না বলে আমরা মনে করি। আমি মনে করি নেতৃত্ব, এখন বর্তমানে যে নেতৃত্ব আছেন, মাননীয় মন্ত্রী দৌড়ঝাঁপ করছেন। আমি আশা করব মাননীয় মন্ত্রী আশাব্যঞ্জক আমাদেরকে আজকে কিছু শোনাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ নবনীতা চৌধুরী। আগে রেল খাত তেমন গুরুত্ব না পেলেও গত 1 যুগ ধরে তো পাচ্ছে। গত 1 দশকে 65,000 কোটি টাকা খরচ করার পরেও কেন কাঙ্ক্ষিত গতি আসছে না, আপনার বিশ্লেষণ? আমার ধারণা, আমার অনেকগুলো কথাই মানে নাগরিক সাধারণ মানুষের কথা, অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কথা আসলে মোজাম্মেল ভাই বলেছেন। মানে আমিও সেই প্রশ্নটা তুলেই শুরু করতে চাই যে 2009 সাল থেকে আমরা অনেক দিন ধরে আমরা সংবাদ মাধ্যম, আমরা এমন যে কোনো সময় রেলপথ নিয়ে কথা উঠলে পরেই আসলে এই কথাটা বলা হচ্ছে যে দীর্ঘদিনের অবহেলিত খাত রেল খাত 2009 সাল থেকে এক নতুন গতি পেল। এটা একটা খুবই কমন লাইন আমরা ব্যবহার করে আসছি, কিন্তু সেটারও আসলে 1 দশক পেরিয়ে গেছে, 10-11 বছর হয়ে গেছে। তো এর মধ্যে প্রায় সম্ভবত 100-র মতো প্রকল্প গ্রহণ করেছে রেলওয়ে রেল খাতের উন্নয়নে। সেগুলোর কোনটাতে কি লাভ হলো সেটা জানার তো একটা প্রয়োজন আছে। আমরা এই যে দ্রুতগতির মানে রেলপথ চাই, আমরা উন্নত রেলপথ চাই, এক এক সময় এক এক রকম খুব মানে নামি দামি রেলের গল্প শুনি যে এই ট্রেন চলে আসছে, এত মিনিটে ওখানে পৌঁছে যাব, এত ঘন্টায় ওখানে পৌঁছে যাব। হ্যাঁ, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটা যে এখনো আমরা মিটার গেজ ব্রড গেজের সমস্যার সমাধান করে উঠতে পারি নাই। মানে এখনো আমরা এই প্রকল্পের মধ্যেও আপনি উল্লেখ করছিলেন যে এখনো আমরা মিটার গেজ তৈরি করে ফেলছি। তার মানে গতি, কোন গতি আমরা আসলে আমাদের লক্ষ্য সেটা আমরা নির্ধারণ করি না। আমি যদি নিরাপত্তার কথা বলি, আমি কি শুধু গতি চাই? আমি নিরাপত্তা চাই। আমি ট্রেনে উঠে চাই যে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সকলে নিরাপদভাবে সেই ট্রেনে যাত্রা করতে পারবেন এবং সেই ট্রেন পরিবহন করবে তাকে। আমরা কি অন্তত এটুকু নিশ্চিত করতে পেরেছি? দ্রুতগতির ট্রেন অনেক এই কথা তো আচ্ছা, বিরাট ইনভেস্টমেন্ট, বিরাট সময় লাগবে, আরো হবে, সেসব কথা না হয় বাদই দিলাম। আমরা কি নিশ্চিত করতে পেরেছি যে বাংলাদেশের অন্তত গুরুত্বপূর্ণ সকল স্টেশনে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের পথ করেছি, বৃদ্ধ ব্যক্তিদের চলাচলের পথ করেছি, অসুস্থ ব্যক্তিদের চলাচলের পথ করেছি?
কাজেই সভ্য উন্নত দেশের মাপকাঠি তো শুধু গতি নয়, সভ্য উন্নত পরিবহন ব্যবস্থার মাপকাঠির মধ্যে এই মাপকাঠিগুলো খুব গুরুত্বপূর্ণ, যে যাত্রী নিরাপদে চলাচল করতে পারছেন কিনা, আপনার ট্রেনের ভেতরের বাথরুমটি ব্যবহারযোগ্য আছে কিনা, আপনার স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় পুরুষ যাত্রীরা প্রাকৃতিক কাজ সারছেন, আর নারী যাত্রীরা আসলে যদি 12 ঘন্টা 14 ঘন্টারও ট্রেন জার্নি হয়, তাহলে বাংলাদেশে জানতে হবে যে কোনোভাবে কোনো বাথরুমে যাওয়ার উপায় নাই। কাজে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি দ্রুতগতির ট্রেন চাই, আমি চাই নিরাপদ ট্রেন, যে ট্রেনে আমি নিরাপদে দিনে রাতে চলাচল করতে পারবো, যেই ট্রেনে যেই রেল ব্যবস্থাপনা যে আছে, আমাদের বাংলাদেশ রেলওয়ে যাত্রী হিসেবে আমার দায়িত্ব নেবে, যেই ট্রেনে এবং স্টেশনে আমি বাথরুমে যেতে পারবো, আমি সেরকম ট্রেন চাই। কাজেই সেই কথাগুলো খুব গুরুত্বের সঙ্গে আমি বলতে চাই। এছাড়া শামসুল হক স্যারদের কাছে মানে তার সাক্ষাৎকারে, তার টেলিভিশন ইন্টারভিউয়ে দীর্ঘদিন ধরে আমরা গল্পের মতো নানা রকম মানে একটা অন্য রেলপথ যদি কার্যকরভাবে কাজ করানো যায় তাহলে কি স্বপ্নের দুনিয়া হবে, সে কথাও তো অনেক শুনেছি। যে ধরুন শহরের যানজট কমানো যাবে, বাইরের শহরগুলো থেকে কি করে ভেতরের মানুষ আসতে হবে, তার চেয়েও গুরুত্বপূর্ণ একটি কথা যে আমি স্টেশনে যখন গিয়ে নামছি, সেই স্টেশনে গিয়ে আমি যথেষ্ট সহায়তা পাচ্ছি কিনা, স্টেশনটি থেকে নিরাপদে বের হয়ে আমার বাড়ি পৌঁছানোর ব্যবস্থা পর্যন্ত করা কিন্তু একটি পরিবহন খাতের দায়িত্বের মধ্যে পড়ে। কাজে আমরা কি সেটা করতে পারছি কিনা, নাকি আমরা নানা সময় ওই যে ট্রেনের নাম নিয়ে কেন একটা মানে করলাম শুরুতে, যে ধরুন কোনো সময় ডেমো ট্রেন, কোনো সময় এই ট্রেন, কোনো সময় ওই বগি, এসব আনছি কিন্তু কাজের কোনো কাজ হচ্ছে না। কারণ পরে নিশ্চয়ই বলবার সুযোগ পাবো, কিন্তু আপনি যদি গত বছরে আমাদের বাংলাদেশ রেলওয়ের যত দুর্ঘটনা অপঘটনার খতিয়ান নেন, তাহলে আপনি দেখবেন এর একটা বিরাট কারণ মেইনটেনেন্সের সমস্যা। তার মানে আমরা না লাইন মেনটেন করি, না সিগন্যাল মেনটেন করি, না চাকা মেনটেন করি। তো আপনার এগুলোও কিন্তু খুব একটা সভ্যতার মানে একেবারে একটা ব্যবস্থাপনা গড়ে তোলার একেবারে বেসিক জিনিস। বাথরুমটা যেমন বেসিক, ঠিক তেমনি ওয়াশরুমটা যেমন বেসিক, ঠিক তেমনি বেসিক জিনিস আপনি যা কিনবেন, নবনীতা, ব্যবহার করবেন, তা মেইনটেইন করবেন, কিন্তু আমাদের সেটাও হচ্ছে না। নবনীতা, আমরা ঢাকা চট্টগ্রাম 4 লেন করা কিংবা 6 লেন করার জন্য যতখানি উৎসাহিত হতে দেখছি, এবং পরবর্তী দেখা যাচ্ছে যে ভারী ভারী ট্রাক চলাচলের কারণে সেগুলোও দুদিন পরপর ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সবাই জানি যে ওর চেয়ে আপনার 10 টাইমস বেশি অন্য কিংবা কন্টেইনার একটি ট্রেন বিভিন্ন ইপিজেড থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছে দিতে পারে। সেখানে আমরা কিন্তু রেলের যে 4 লেন করার যে একটা দীর্ঘদিনের দাবি, সেটাকে আমরা সেরকম আলোচনার মধ্যেই থাকছে, কিন্তু ওইভাবে কার্যকর হতে দেখছি না। সেখানে 250 মাইল স্পিডের ট্রেন কিংবা ডেমো ট্রেনের মতো যে ব্যাপারগুলো, সেগুলো কিভাবে আসে আপনি যদি ছোট্ট করে বলেন, এরপরে আপনার কাছে তো আবার আসবে। এটা তো স্যার মানে শামসুল হক স্যার একদম পরিষ্কার বলতে পারবেন, কিন্তু আমরা তো জানি যে নানা রকম হিসেব নিকেশও এখানে কাজ করে। যে আচ্ছা, হিসেব নিকেশ গুলো নিয়ে আপনার কাছে তাহলে পরের বার আমি আসবো। বারবার ওই যে বর্ষায় গর্ত হয়, সেই গর্ত পূরণে আবার মেইনটেনেন্সের কাজ করা যায়, সেই নানা রকম হিসেব নিকেশ আছে। কেন দ্রুতগতির ট্রেন? কারণ চট্টগ্রামের ক্ষেত্রে কিন্তু এই দ্রুতগতির ট্রেন আসবে, 1 ঘন্টায় পৌঁছে যাব, আধা ঘন্টায় পৌঁছে যাব, এমন হেডলাইনও কিন্তু আমরা দিনের পর দিন দেখেছি, কিন্তু সেই রকম দ্রুত গতিতে সেসব বাস্তবায়ন হতে আমরা দেখিনি। জি, আপনার কাছে আমি আবার আসবো। অধ্যাপক ডক্টর শামসুল হক, যে বিষয়টি আসলে নবনীতা আলোচনা করছিল, এবং বিনিয়োগের অন্যতম বিবেচ্য বিষয় হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, হয় সন্তোষজনক সেবা কিংবা নতুবা অর্থনৈতিক মুনাফা। কিন্তু রেলের বিনিয়োগ অধিকাংশ ক্ষেত্রেই না পারছে মানসম্মত যাত্রী সেবা নিশ্চিত করতে, না পারছে মুনাফা করতে, অথবা দ্রুত যে যোগাযোগের জন্য হঠাৎ করে ডেমো ট্রেনের মতো ট্রেন নিয়ে আসার ব্যাপারটি, সেগুলোও তো আমরা দেখছি। এর কারণ কি, গল্পটা আসলে কোথায়? ধন্যবাদ। আমি প্রথমেই আরটিভি কে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জেন্ডার ব্যালেন্স যেটা করা হলো, আমার মনে হয় চমৎকার সুন্দর সুন্দর কথা, নারীদের যেই অসুবিধাগুলি হয় এখানে কিন্তু ডকুমেন্টেড হয়েছে। আমি বলবো মাননীয় মন্ত্রী মহোদয় এটা শুনেছেন। তো আমরা অনেকদিন ধরেই ট্রান্সপোর্ট সেক্টরে
কাজ করছি এবং গতি প্রকৃতি দেখছি। উন্নত বিশ্ব ফোকাসটা কোন দিকে দিচ্ছে? টেকসই উন্নয়নের কথা বারবার বলা হয় এবং বসবাসযোগ্য নগরীর কথা বলা হয়। দুইটা ক্ষেত্রেই কিন্তু এখন প্রত্যেকটা শহরে কমিউটার ট্রেন দিয়ে রাস্তার উপর থেকে চাপ কমিয়ে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে রেল শুধু লাভবানই হচ্ছে না, কারণ কমিউট করার সময় চাপ এত বেশি থাকে। প্রতিদিন যদি যাওয়া এবং ফেরার পথে যাত্রী পায়, রেভিনিউ কিন্তু চমৎকার আসে। দেন এখানে লং ডিস্টেন্সে যে ট্রাভেলটা হয় সেটাকে নির্ভরযোগ্য, প্রত্যেকেই বললেন যে নির্ভরযোগ্য করার জন্য অন্যান্য দেশে কিন্তু উন্নয়ন খুব একটা বেশি করে না। বাংলাদেশের অসুবিধা হয় বিলাসী প্রজেক্ট সংখ্যাগতভাবে বেশি হলে পরে আমরা খুশি হই এবং পরিমাণগতভাবে হলেও খুশি হই। এটা সঙ্গত কারণে এখানে পেরিফেরাল কিছু বেনিফিট থাকে। কিন্তু আমি যদি সত্যিকার অর্থে বলি যে যাত্রী সেবার মান উন্নয়নের জন্য আমার উন্নত প্রকল্প হবে, তাহলে এত কিছু প্রকল্প করার দরকার নাই। আমি একটাই ঢাকা চিটাগং করিডোরে মানসম্মত রাস্তা করব অথবা রেল করব, যেটা প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। দ্রুত গতিতে ট্রেন চালাতে গেলে অবকাঠামো উন্নয়ন কিন্তু পূর্ব শর্ত না। অবকাঠামো আমাদের যা অতীতে ছিল সেটাও দিয়েও কিন্তু আমি সাস্টেন 110 কিলোমিটারে গাড়ি ট্রেন চালাতে পারতাম, কিন্তু পারি না কেন? ওই ট্রেন লাইনের আশেপাশে বসতি চলে আসে, সেটা নিয়ন্ত্রণ নাই। বা সে ক্রসিং বৈধ অবৈধ প্রতি কিলোমিটারে একটা করে লেভেল ক্রসিং চলে আসছে। তাহলে আমার নজরটা কিন্তু হওয়া উচিত যেই আমার সম্পদ আছে তার সর্বোৎকৃষ্ট ব্যবহার করতে গেলে গতি আমাকে বাড়াতে হবে। গতি বাড়াতে পারলে সাশ্রয়ী মূল্যে কম ট্রেন দিয়ে আমি বেশি উপযোগিতা তৈরি করতে পারবো, এবং সেটার জন্য কিন্তু তখন দরদ লাগবে। কে লেভেল ক্রসিং করছে সেটাকে বাধা দেওয়া, সরকারের সাথে নেগোশিয়েট করা, এবং পুরো আমার যে করিডোরে 144 ধারা জারি করা আছে, ব্রিটিশ আমলেই বলা আছে তার দুই পাশে কেউই আসতে পারবে না, সেইটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। কিন্তু এটা যেহেতু দরদের কাজ, খরচের না, আমি বলবো সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে বডি ল্যাঙ্গুয়েজটা হলো আগে উন্নয়ন করো। আমি জানি না আমরা ভুল পথে আছি এবং এটা আমার মনে হয় সঠিক পথে নাই। প্রায়োরিটি হওয়া উচিত ছিল আমার যা আছে তার সর্বোৎকৃষ্ট ব্যবহার করতে গেলে চ্যালেঞ্জগুলি কোথায়, বাধাগুলি কোথায় সহজেই খুঁজে ফেলবো। অনেক ফ্রিকশন আছে, লেভেল ক্রসিং এর ফর্মে হোক, বাজারের ফর্মে হোক, বস্তির ফর্মে হোক। সেটাকে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটলে পরে আমরা তখন হয়তো নৈতিকতার ভিত নড়ে যায়, তখন হয়তো কিছুদিন অভিযান করি, কিন্তু আর কিন্তু ফোকাস দেই না। এই কথাটা আমি বারবার বললাম। টাকার অঙ্কে কিন্তু অনেক বিনিয়োগ হচ্ছে, এটাকে যদি সত্যিকার অর্থে এখন জবাবদিহিতার আওতায় আনা যায়, কোনোটাকেই কিন্তু জাস্টিফাই করতে পারবে না। প্রায়োরিটি র্যাঙ্কিং কিন্তু চলে আসবে। ভাই আপনার পরিবেশটাকে, অপারেটিং কন্ডিশনটাকে তো আপনি স্মুথ করলেন না। দিন দিন মানুষ আরো বেশি রেলের আশেপাশে কিন্তু জড়ো হচ্ছে, সেই জায়গায় প্রকল্প কয়টা আছে আপনার? তাহলে বিলাসী প্রকল্প করে যাত্রী সেবা হবে না। ওই যাত্রীরা কিন্তু ধীর গতিতেই শহরের কাছাকাছি আসলে পরে ঢুকবে। সেই জায়গায় আমি বলবো আমরা যারা পরিকল্পনা করি, মনে হয় প্রায়োরিটি র্যাঙ্কিংটা নিজের কিছু স্বার্থের কথা চিন্তা করে সেদিকেই চলে যায়, যে বড় প্রজেক্ট বড় প্রাপ্তি, আর আমি নিবিড় নজরদারি করব, শ্রম আছে কিন্তু কোনো প্রাপ্তি নাই। সো আমি বলবো, আমি শুধু রেলের জন্য বলছি না, মাননীয় মন্ত্রীরা এখন অত্যন্ত তরুণ প্রজন্মের, তাদের ভাবনাতেও উদ্ভাবনী আছে, তারা কাজও করতে চায়, কিন্তু ফোকাসটা মনে হয় ঠিক নাই। চলে যাচ্ছেন তারা হলো গিয়ে বড় বড় ডেভেলপমেন্ট দিয়ে কখনো সিস্টেম ইমপ্রুভমেন্ট হয় না। সিস্টেম ইমপ্রুভমেন্ট করতে গেলে প্রথমে আপনার দক্ষ জনবল আছে কিনা, না থাকলে অর্গানোগ্রাম চেঞ্জ করতে হবে, সেখানে রিফর্মের জন্য বারবার ছোটাছুটি করতে হবে। আমার যা আছে সেটাকে আমি যদি সর্বোৎকৃষ্ট ব্যবহার করতে চাই তাহলে আমার আইন প্রয়োগ করতে হবে, সেখানে ঘাটতি থাকলে সেটাকে বাড়াতে হবে। যা আছে সেটাকে রক্ষণাবেক্ষণ করব, আমি দুর্ঘটনা ঘটতে দিব না। তাহলে ফিল্ডে যারা গ্যাং আছে তারা কাজ করছে কিনা নিবিড় নজরদারির মাধ্যমে সেই কাজটাকে তুলে নিয়ে আসতে হবে। এই মেইনটেনেন্স প্র্যাকটিসের যে ব্রিটিশ ডকুমেন্টেশন আছে এত চমৎকার,
কিন্তু আমি মনে হয় এখন মাঝে মাঝে নিজেও কিন্তু রেলের রক্ষণাবেক্ষণে যাই, এত ক্যাজুয়াল উইদাউট সুপারভিশন যেই কাজগুলি হয়, তখনই বোঝা যায় নজরটা উন্নয়নমুখী হয়ে গেছে। একটা অ্যাসেটকে দীর্ঘদিন ধরে ব্যবহার করার জন্য যত্নের কোনো ছাপ নাই, সেটা কিন্তু প্রায় আমরা দেখি দুর্ঘটনা ঘটার মাধ্যমে। এবং দ্রুত গতি ধন্যবাদ। উন্নয়ন করার পরও আমরা উন্নয়ন পাচ্ছি না, সেই কারণগুলিকে আমরা কখনো পরিষ্কার করার জন্য, অপারেটিং কন্ডিশনটাকে হেলদি করার জন্য আমি এখনো পর্যন্ত কোনো প্রজেক্ট দেখিনি, যেগুলি হয়তো ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো। জনাব আব্দুল হক, অভিযোগ রয়েছে কর্তৃপক্ষ নতুন রেল লাইন নির্মাণে যতটা তৎপর, রক্ষণাবেক্ষণে ততটাই উদাসীন। আবার ইঞ্জিনের ক্ষেত্রে নতুন কেনার চেয়ে পুরনো ইঞ্জিন মেরামতে বেশি আগ্রহী। পর্যবেক্ষকরা বলছেন ৯/৬ সুযোগ যেখানে বেশি সেখানেই তাদের আগ্রহ বেশি। আপনার পর্যবেক্ষণ শুনতে চাই আমরা। আপনি তো গাড়ির ব্যবসা করেন দীর্ঘদিন ধরে, আপনি আপনার রিকন্ডিশন গাড়ি আপনি বাংলাদেশে আনছেন, কিন্তু রাস্তার যতখানি গুরুত্ব, সেই গুরুত্বটা আসলে রেল কতটুকু বাংলাদেশে পেয়েছে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আমাদের মাননীয় মন্ত্রী আজকে যে সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের সম্মানিত আলোচক বৃন্দকে সালাম জানাই। ব্যক্তিগতভাবে আমি গাড়ির ব্যবসা করলেও আমি রেলের একজন প্রেমিক। আমি সাইফুর রহমান সাহেবের সময় একা ব্যবসায়ী চেম্বারের পক্ষ থেকে রেলের বাজেট নিয়ে একা প্রতিনিধিত্ব করেছি। আমি বলেছি রেল ছাড়া চলবে না। জাপান অনেক উন্নত, সবচেয়ে বেশি গাড়ি তৈরি করে, কিন্তু সবচেয়ে বেশি ট্রেনের ঘনত্ব জাপানে অন্যতম ঘনত্বের দেশ। আমি এটা দেখেছি বিগত 40টি বছর। আমি দরিদ্র চীনকে দেখেছি যাদের ট্রেন খুব দ্রুত স্রোতগতির ছিল, এই 40 বছরে তারা এখন বুলেট ট্রেনে চলে গিয়েছে। একসময় চীনের প্যাসেঞ্জার ট্রেন খুব কম ছিল, মালবাহী ট্রেন অনেক বেশি ছিল, তারা ইকোনমিকে প্রাধান্য দিয়েছে। আজকে চীন নিজে নিজেই বুলেট ট্রেন তৈরি করেছে, এখন 200-250 কিলোমিটার স্পিডেরও ট্রেন আছে। আমি যেটা মনে করি, অ্যাকচুয়ালি আমরা হয়তো আজকে অনেক সমালোচনা করতে পারি, মন্ত্রী মহোদয় যেহেতু এখানে আছেন, তিনি আমাদেরই মানুষ, জনপ্রতিনিধি হিসাবে আমি দাবি করি বলি যে সার্বিক শাসন ব্যবস্থা একটা বিষয়, যেটা প্রফেসর শামসুল হক সাহেব ইঙ্গিত করে বলেছেন যে সবার নজর কেবল উন্নয়নের দিকে, ব্যয়ের দিকে, কিন্তু এটা যে একটা অত্যন্ত মূল্যবান একটা প্রপার্টি, এটাকে মেনটেন করা দরকার এবং মেনটেন্যান্সটা কন্টিনিউয়াসলি হওয়া দরকার, সেটা একটা অভিশপ্ত আমি বলবো। কারণ 70 সাল পর্যন্ত রেল প্রফিটে ছিল। 70 সালের পরে 71 সালে আমাদের ভয়াবহ আমাদের যুদ্ধের কারণে রেল যে সে মুখ থুবড়ে পড়লো, সেটা কিন্তু আর উঠে দাঁড়াচ্ছিল না কোনো মতেই। কারণ রেলের মেনটেন্যান্সের এন্টার লর্ড ছিল বিহারি ওয়ার্কার্স, এটা ইতিহাস। এই বিহারিরাই কিন্তু এবং ইন্ডিয়ান পোর্শনেও তারাই কিন্তু মূলত এটা মেনটেন করে। তাদের চলে যাওয়ার পরে স্কিল ম্যান পাওয়ার একটা বড় রকমের অভাব দেখা দেয়, এবং সেটা কিন্তু আমি মনে করি আজও পূরণ হয়নি। যদিও বর্তমান সরকারকে আমি অন্তত পক্ষে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, তারা রেলে বড় রকমের বাজেট দিয়েছে, যেটা মন্ত্রী মহোদয় প্রারম্ভে বলছিলেন যে একসময় মনে হচ্ছিল যে রেল চলে যাবে, অর্থাৎ সবাই যা পারে তুলে নিয়ে যাও, দখল করো, খেয়ে পড়া, লুটপাট করার মতো একটা পরিত্যক্ত অবস্থা প্রায় রেল চলে এসেছিল। কিন্তু এখন যেটা অবস্থা, এটা আমি মনে করবো যে সার্বিক গভর্নেন্স ইস্যু, যেটা মন্ত্রী মহোদয় একা হয়তো করতে পারবেন না, সেটা সার্বিক গভর্নেন্সেরই প্রতিফলন হয়তো রেলে দেখা যায়। যে রেলে আমরা যে এখন দেখেন, একটু করে যদি ইতিহাসটা বলি, আসাম বেঙ্গল রেলওয়ে যখন ব্রিটিশ আমলে ছিল, তখন সেই স্যুট পরা, কোট পরা গার্ডরা কিংবা টিটিদের দেখে সমস্ত যুবকেরা চিন্তা করতো রেলে একটা চাকরি নেব। টাইম ছিল এমন, তারা পকেটের মধ্যে ঘড়ি রাখতো, সেই টাইম ছিল স্ট্যান্ডার্ড টাইম, যেটা দেখে বলা হতো ম্যাচ ইউর টাইম উইথ আস। যেমন জাপানে এখনো বলে ম্যাচ ইউর টাইম উইথ জাপান রেলওয়ে, এরকম ছিল। এবং সেটার সাথে মাল্টি মডাল ট্রান্সপোর্টের লিঙ্ক ছিল, মানে রেল, আবার চাঁদপুরে গিয়ে স্টিমার সার্ভিস কিংবা গোয়ালন্দি স্টিমার সার্ভিস সাথে সর্বভারতীয় একটা মাল্টি মডাল ট্রান্সপোর্টার লিঙ্ক ছিল। অর্থাৎ সেই ট্রান্সপোর্ট ছিল অনেক উন্নত মানের। সেটা আমি মনে করি যে বড় রকমের ডিজাস্টার হয়ে গিয়েছে যখন আমরা 47 সালে দেশ ভাগ হয়, তারপরে রেলগুলো চলে আসে, আমাদের ইস্ট পাকিস্তান রেলওয়ে হয়, আসাম বেঙ্গল রেলওয়ে থেকে ইস্ট বেঙ্গল রেলওয়ে, তারপরে ইস্ট পাকিস্তান রেলওয়ে থেকে বাংলাদেশ রেলওয়ে। এই যে ইতিহাস, আমার রেলের প্রতি অনেক ভালোবাসা আছে বলে আমি জানি। লাকসাম থেকে নারায়ণগঞ্জ অথবা কমলাপুর পর্যন্ত একটা কট লাইনের প্রস্তাব ছিল পাকিস্তান আমলে, 9 কোটি রুপিস বাজেটও ছিল। জমি অধিগ্রহণ ছিল কিনা মাননীয় মন্ত্রী বোধহয় হয়তো বলতে পারবেন।
এরকম ভাবে তারা কিন্তু উন্নয়নটা চিন্তা করেছিল। আমরা কিন্তু সব হারিয়ে ফেলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে মিটার গেজ ব্রড গেজ, আমি কুমিল্লা যাতায়াত করার সময় দেখি এটা প্রশংসনীয় হচ্ছে, কিন্তু কাজের গুণগত মানে একটা বড় ব্যাপার আছে। জবাবদিহি যেহেতু নাই, সেই জন্য জবাবদিহিতার অভাবের কারণে আমরা এই যে লুটপাট, এই যে এত দুর্নীতির কথা শুনছি, আমরা কিন্তু একটা মৃত্যুদণ্ড দেখি নাই, বড় পানিশমেন্ট দেখি নাই, যেটা চীনে 4 তারা জেনারেলকে মৃত্যুদণ্ড দিয়েছে। জনাব আব্দুল হক, জনাব আব্দুল হক, এই যে আপনার এই যে দৃষ্টান্তর ব্যাপারে আপনি কথা বলছিলেন যে সঠিক দৃষ্টান্ত আমরা দেখিনি, যার জন্য হয়তো দুর্নীতি উৎসাহিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আমি আরো আলোচনা করব, তবে তার আগে নিয়ে দিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, বেঙ্গল লিমিটেড সৌজন্যে সম্প্রচারিত কেমন বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন কেমন বাংলাদেশ অনুষ্ঠান, সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আলোচনার বিষয় উন্নত রেল যোগাযোগের বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল লিমিটেড সৌজন্যে। জনাব নুরুল ইসলাম সুজন এমপি, মাননীয় মন্ত্রী, আপনি সবার কথাই শুনলেন। আপনি রেলের উন্নয়নে অনেক কাজ করেছেন, এমনকি বিগত দিনে যারা ছিলেন তাদের চেয়েও অনেক বেটার গণমাধ্যম কর্মী হিসেবে আমরা দায়িত্বহীনভাবে সেটা বলতে পারি। বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। রেলের গতি এবং সেবার মানে আপনি কতখানি সন্তুষ্ট? ধন্যবাদ। এবং যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন, আলোচকবৃন্দ, এর ভিতরে অনেকেই আছেন যারা আমার থেকে অনেক বেশি রেল সম্বন্ধে কিংবা এই ব্যবস্থাগুলি সম্বন্ধে যারা সত্যিকারভাবে কাজ করেন, গবেষণা করেন এবং এগুলো নিয়ে ভাবেন। আমি ব্যক্তিগতভাবে আমার পেশা জীবনে আমি একজন আইনজীবী। আজকে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। এই রেল দায়িত্ব নেওয়ার পরের থেকেই রেলকে কিভাবে আপনাদের যে কাঙ্ক্ষিত চাহিদা এবং আপনাদের মতামত এগুলোকে ধারণ করে সত্যিকারভাবে রেলকে যাতে মানুষের কাঙ্ক্ষিত যে সেবা এবং যে চাহিদা এটাকে পূরণ করার জন্য যে ধরনের পরামর্শ যখন আমরা দিয়েছেন, আমরা সেগুলোকে কিন্তু কগনিজেন্সে নেই এবং আমরা চেষ্টা করি এইটা কোনো ধরনের জড়তা নেই, কোনো ধরনের আমাদের হাইট নেই, আমরা কোনো কিছু গোপন। আমি রেল মন্ত্রণালয় বলতে পারি, আমি দায়িত্ব নেওয়ার পরের থেকে আমরা চেষ্টা করেছি এইটিকে ধরে রাখার জন্য এবং এটি এগিয়ে নেওয়ার জন্য। এখন আপনাদের বাস্তব অবস্থাটা যদি আমি রেল ব্যবস্থা সম্বন্ধে বলি, অনেকেই এখানে অভিজ্ঞ আছেন এবং আমরা অনেকেই জানি। আপনি যেমন বললেন যে 73, 74, 75 আমরা কিভাবে রেলে ভ্রমণ করেছি। আমাদের পশ্চিমাঞ্চলে যে রেল, এটি হলো ব্রড গেজ লেন। আমাদের আপনার রংপুর যেটা লালমনিরহাট ডিভিশন, সেটা হলো কিছু অংশ মিটার গেজ। এই দুই ধরনের ব্যবস্থা ওইদিকে। আমি যদি নদীর এপারে আসি, এখানকার সমস্ত রেল ব্যবস্থা হলো আপনার মিটার গেজ লাইনে আপনার চলে। তাহলে আমাদের মূল যেটা পরিবর্তন হইলো, পশ্চিমাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলে আমাদের রেল যোগাযোগ সরাসরি কোনো ব্যবস্থা ছিল না। আমাদের রোডেও যেমন ছিল না, আমাদের রেলেও তেমন ছিল না। বঙ্গবন্ধু ব্রিজ একমাত্র ব্রিজ, তার মাধ্যমে রেল ব্যবস্থা পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের সংযোগটা হলো এবং সেখানে আমাদের সীমিত আকারে, এবং রোডও প্রথম হলো এই বঙ্গবন্ধু ব্রিজ, যমুনা ব্রিজ, এটা এর মাধ্যমে। তাহলে আগে আমাদের কেমন ব্যবস্থা ছিল? আমরা রেল থেকে নামতাম ফুলছড়ি ঘাটে, নামে আমরা ফেরিতে উঠতাম এবং ফেরিতে আসার পরে ভাদরাবাদ ঘাটে এসে জামালপুর হয়ে ময়মনসিংহ হয়ে আমরা ঢাকা আসতাম। এই ছিল আমাদের রুট। সেখান থেকে বঙ্গবন্ধু ব্রিজ হওয়ার পরে এই বঙ্গবন্ধু ব্রিজ হয়ে এখন টাঙ্গাইল হয়ে নূতন রেল পথ হলো, যে কারণে এটা ঢাকা আপনার আসলো। এখন আমরা বলছি জয়দেবপুর পর্যন্ত আমরা ডুয়েল গেজ করেছি। কেন? কারণ এই দুই ব্যবস্থার সঙ্গে রাজধানীর যে যোগাযোগ, এইটা আপনার করার জন্য, এইটা ফেসিলিটেট করার জন্য। তাহলে আগে যেখানে আমাদের রেল যাত্রা ছিল আনসার্টেইন, আমাদের সড়ক যাত্রা ছিল আনসার্টেইন, সেখানে বঙ্গবন্ধু ব্রিজ হওয়ার ফলে আজকে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের মানুষের সরাসরি একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হলো, যেখানে আমরা নিজেও আমরা 17 ঘন্টা, 18 ঘন্টা, 22 ঘন্টা, 25 ঘন্টা আমরা এই বাসে গিয়েও, ফেরিতে আমাদের এইটা এখন যেমন এই যে আপনার এই যে মামা ফেরি ঘাটে গিয়ে যেভাবে মানুষ আটকে যাচ্ছে, এই যে এখন আপনার ফেরি বন্ধ, আপনি যেতে পারছেন না, এর কোনো সমাধান নেই এই মুহূর্তে।
কিন্তু ব্রিজ থাকলে এই সমস্যা। এখন ব্রিজে কেন এত অর্থ বিনিয়োগ হলো, ব্রিজ কেন করা হলো, এতদিন কেন লাগলো, এত অর্থ ব্যয় কেন হলো, কত টাকা এখানে তসরুপ হলো, এইটি যদি আলোচনার প্রধান বিষয় হয় তাহলে আমার মনে হয় এইটা কথা সঠিক বিবেচনা হবে না। ঠিক তেমনি রেলে এখন যেটি হচ্ছে সেটা হলো যে আমরা প্রতিবেশী দেশ এবং সার্বিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আমাদের সমস্ত যে মিটার গেজ যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা মিটার গেজ এবং ব্রড গেজ সংযুক্ত করব, যাতে আমাদের প্রতিবেশী সমস্ত দেশ, মায়ানমার সহ এবং ভারতের বিভিন্ন পয়েন্ট যেটা ইন্টারসেকশন পয়েন্টগুলো বন্ধ ছিল সেগুলো আস্তে আস্তে আমরা খুলেছি এবং সরাসরি কলকাতার সঙ্গে আমাদের রেল ব্যবস্থা চালু হয়েছে। আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য এখন ভারতের সঙ্গে আমাদের সেই আমরা সম্পূর্ণ সড়ক পথে নির্ভরশীল ছিলাম, আজকে আমরা আমাদের রেলপথকে আমরা ব্যবহার করতে পারছি। আজকে চিটাগাং থেকে কক্সবাজার পর্যন্ত আমার রেল লাইন আমরা সম্প্রসারিত হচ্ছে। এটা আমি গত পরশু দিন আমি গিয়েছি এবং এটা আমরা আশা করছি যে আমরা 22 সালের মধ্যে এটা এই পথটি আমরা চালু করতে পারবো। তাহলে আমরা এই চিন্তাগুলো তো এখানে কখনো ছিল না। আমরা খুলনা, আমাদের মংলা পোর্ট আছে, খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত কোনো আপনার ব্যবস্থা ছিল না, সেটার সঙ্গে কানেক্টিভিটি হচ্ছে। আমাদের নতুন রেলপথ হচ্ছে এখান থেকে পদ্মা সেতু হয়ে আপনার যশোর পর্যন্ত। কাজেই কট লাইন যেটা এখানে একজন আলোচক উল্লেখ করেছেন, সেই কট লাইনের কথা আমরা ইতিমধ্যেই আমরা প্রকল্পের মধ্যে নিয়েছি এবং আমরা কুমিল্লা দিয়ে যাতে আমাদের সরাসরি চিটাগাংয়ের সঙ্গে যে আমাদের রেলপথ সেটা নতুন করা যায় কিনা, আমাদের যে বর্তমান ট্রেডিশনাল যে রেল লাইন চলছে এইটা আমরা চিন্তা ভাবনা করছি। এছাড়াও আপনার বঙ্গবন্ধু দ্বিতীয় সেতু হচ্ছে, সেখানে ডাবল লাইন ডুয়েল গেজ হচ্ছে। আমাদের জয়দেব এখন আপনার কমলাপুর থেকে আপনার টঙ্গী পর্যন্ত 4টে লাইন হচ্ছে, 3rd এবং 4th লাইন, এবং টঙ্গী থেকে জয়দেব পর্যন্ত জি আমাদের সিঙ্গেল লাইন ছিল। জি বলেন। 4 লাইন তো আসলে ঢাকা থেকে চিটাগাং হওয়া উচিত, কারণ যেরকম গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের জন্য, পোর্টে মালগুলো নিয়ে আনা নেওয়ার জন্য এবং ঠিক সেরূপ যাতায়াতের জন্য সেটা প্রয়োজন। কিন্তু আমরা 250 মাইল স্পিডের ইলেকট্রিক ট্রেনের কথা ভাবছি, কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচারের কথা তো আমরা বলছি না। না, আমরা এখন পর্যন্ত আমাদের ডাবল লাইনই হয়নি, এখন পর্যন্ত এমন একটা রুট নেই যেটা নারায়ণগঞ্জের সঙ্গে আমাদের ডাবল লাইন ছিল না। আমরা এখন ডাবল লাইনের প্রকল্প নিয়েছি। আপনি ট্রেন চালাবেন, আপনি এক শহরের সঙ্গে আরেক শহরে, গাজীপুর পর্যন্ত আপনার সিঙ্গেল লাইন। আপনি পশ্চিমাঞ্চলের সমস্ত ট্রেনগুলো যখন আমার বঙ্গবন্ধু ব্রিজ হয়ে আসে, জয়দেবপুরে ময়মনসিংহের ট্রেনগুলো যুক্ত হচ্ছে, চিটাগাং থেকে আসে আপনার টঙ্গীতে যখন সমস্ত ট্রেনগুলো যুক্ত হচ্ছে, তারপরে আপনি কমলাপুর পর্যন্ত আপনি ট্রেন আনতে পারছেন না, মানে বটলনেকে পড়ে যাচ্ছে, এটা তো আমরা সমস্ত বটলনেকে। কাজে ইনফ্রাস্ট্রাকচার যেটা, রেল লাইন না থাকলে আপনি কার উপর দিয়ে রেল চালাবেন? না, সেখানেই আমার প্রশ্ন যে আমরা সেই 4টা লাইন না করে আমরা কিভাবে জাম্প করে ডেমো নিয়ে আসছি, আমরা জাম্প করে আপনার ইলেকট্রিক ট্রেন চালু করার কথা চিন্তা করছি, যেখানে রেল লাইনই আমাদের রেডি নেই। আমি বলি, আমাদের এখন আপনি আপনার দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করছেন, এর আগে তো আপনার খাদ্য নিয়ে চিন্তা করতে হতো যে আমি আরেক বেলা কি খাবো। এখন তো আপনি বলতে পারতেছি, যেহেতু আপনি পেট পুরে খাইতে পারছেন, সেজন্য আপনি কথাগুলি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে পারতেছেন, বিনিয়োগের কথা চিন্তা করতে, উন্নয়নের কথা চিন্তা করতে পারছেন। আপনি বিদ্যুতের ক্ষেত্রে আসেন, বিদ্যুতের ক্ষেত্রে যখন আপনার আমাদের বিভিন্ন প্রকল্পগুলো নেওয়া হয়েছে, তখনও আমাদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। আজকে বিদ্যুৎ আমরা শতভাগ মানুষের কাছে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ আজকে পৌঁছে গেছে। কাজে যদি আপনার উন্নয়ন করতে হয়, আপনাকে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। বিশেষ করে রেলের মতো এই যে একটা নতুন রাস্তা আপনি করছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেকটা জেলায় আমরা রেল লাইন সম্প্রসারিত করব, এবং একই সঙ্গে আমরা যে সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন থেকে আপনার ডুয়েল গেজ আমরা করছি, ডাবল লাইন করছি, ব্রিজ করছি। কাজে এইগুলো কিন্তু একদিকে যেমন সমালোচনা করা হচ্ছে, বলা হচ্ছে যে বিনিয়োগে আমরা বেশি আগ্রহী, আমরা কেনাকাটাতে বেশি আগ্রহী, আমরা সার্ভিস দিতে পারছি না। আমরা ট্রেন না চালাতে পারলে সার্ভিস করতে গিয়ে দেবো। আবার ট্রেনের সংখ্যা যত বাড়াবো আমাদের তো সময় আরো বেশি লাগছে। আবার সেখানেও সমালোচনা হচ্ছে যে আপনার এই এত সময় লাগছে কেন। কাজেই একটার সঙ্গে আরেকটা যুক্ত।
আলোচনা তো চলতেই হবে, মানে অবশ্যই চলতে হবে, আলোচনা তো কিন্তু থাকতেই আমি হবে। বলছি যে এই আলোচনা যাতে আমরা আমাদের পথ দেখায়, কিন্তু বাস্তব ফ্যাক্টস গুলোকে যদি আমরা না তুলে ধরি তাহলে তো আমাদের জনগণের কাছে একটা ভ্রান্ত মেসেজ যায়। আপনি যদি ফ্যাক্টসকে যদি আপনি তুলে না ধরেন, আপনি সমস্যাগুলোকে বলবেন না, আপনি অভিযোগটা শুধু তুলে ধরবেন, তাহলে এটা তো সঠিক বিবেচনায় আমাদের করা হচ্ছে না। আপনারা অবশ্যই করবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি কিছুক্ষণ আগে ঢাকায় থার্ড লাইন এবং ফোর্থ লাইনের কথা বললেন। আমরা যেটা বলি, জট লাগার উন্নয়ন যেন না হয়। আপনি যে লাইনগুলি করছেন এটি কিন্তু মাটিতে করছেন। নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় 21টা মেজর লেভেল ক্রসিং আছে এবং ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত কিন্তু সমপরিমাণ আরো দিন দিন বাড়ছে। এখন আপনি টোকিওতে যান, যে কোনো ঘনবসতিতে যান, তারা কিন্তু 4টা লেন করে না, 2টাই করে, কিন্তু মাটির থেকে উপরে। সড়কের সাথে যদি রেল জট পাকা থাকে এবং সড়কের ব্রিজের সাথে যদি নৌপথের জট লাগা থাকে, এটাকে কিন্তু উন্নয়ন, সমন্বিত উন্নয়ন বলে না। সরকার কিন্তু নৌ সার্কুলার একটা ওয়াটারওয়ে করেছিল, চালাতে গিয়ে দেখে ব্রিজ বানানো হয়েছে সড়ক পথের, যার হেডরুমটা চিন্তা করেনি। আপনিও থার্ড লাইন করছেন, ফোর্থ লাইন করছেন, লেভেল ক্রসিং এ ঘন ঘন যদি ট্রেন যায় তখন বাসের কি হবে বলেন তো দেখি। আমরা কিন্তু বলবো, সবসময় বলি, এই সরকার বিনিয়োগ বঞ্চিত এতিম একটা রেল, যাকে সবাই ব্যবহার করেছে, এই সরকার কিন্তু সেই নজরটা দিয়েছে, দর্শনটা দিয়েছে। কিন্তু উন্নয়নগুলি দেখলে পরে মনে হয় হচ্ছে উন্নয়ন, জট লাগার উন্নয়ন হচ্ছে। আপনার ক্যাপাসিটি অগমেন্টেশন হবে রাস্তার ক্ষতি করে। এইটা তো সমন্বিত উন্নয়ন না। শহরের ভিতরে অ্যাড গ্রেডের রেল চলবে। আমি জানি না, আপনারা অনেক জায়গায় বিদেশে ভ্রমণ করেন, স্পেসিফিকেশনটা একটু দেখেন, মেট্রো কেন গ্রেড সেপারেটেড হচ্ছে। কারণ শহরের মধ্যে নির্ভরযোগ্য চালাতে গেলে কোনো লেভেল ক্রসিং থাকবে না। এটা হলো সিম্পল একটা দর্শন। প্রশ্নগুলি আসে ওইভাবেই, সমন্বিত হচ্ছে না। আপনাদের উন্নয়নের ভাবনা ঠিক আছে, কিন্তু সমন্বয়ন হচ্ছে না, জট লাগার উন্নয়ন হচ্ছে। একটাকে ক্ষতি করলে এটাকে কখনো সামগ্রিক উন্নয়ন বলে না। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এটা যেটা যে কথাটা উল্লেখ করেছেন, এটা সঠিকভাবেই বলেছেন, কিন্তু যে অবকাঠামোটা আমাদের এখন আছে, এটার উপর দিয়ে এখন আপনার এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাচ্ছে। তাহলে আমার রেলের কিন্তু জায়গা কিন্তু আমার এক্সপ্রেস হয়ে নিয়ে গেল। আমার এই যে আপনার ইয়ের থেকে, বনানীর থেকে আপনার কমলাপুর পর্যন্ত আমার রেল লাইনের উপর দিয়ে কিন্তু এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাচ্ছে। জি মাননীয় মন্ত্রী, এখানে কিন্তু আমরা সিরিজ রিপোর্ট করেছি। মাননীয় মন্ত্রী, আমি বলি, আমাকে বলতে হবে আপনাকে যে এই যে এত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু আমরা সিরিজ রিপোর্ট করেছি। আমরা হাই হাই করেছি যে একটি অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে রেলের, এবং এইটা যে কার স্বার্থে করছে, কেন করছে, এবং একটা গাড়ি কিংবা রাস্তার জন্য রেলকে দীর্ঘদিনের জন্য পঙ্গু করে দিচ্ছে। তখনও কিন্তু উন্নয়নের কথা বলে আমাদের কথা শোনা হয়নি। যাও, এখন আমি বলি, সেটি হলো যে আমাদের যে স্পেসটি এখন আছে, এই স্পেসটিকে ধরে, কারণ যেহেতু মগবাজারে ফ্লাইওভার হয়েছে, আপনার অনেকগুলো জায়গায় আমাদের ফ্লাইওভার অলরেডি হয়েছে, সেগুলোকে ধরেই এখন আমাদের হয় কমলাপুর স্টেশনের বর্তমান যে অবস্থা, এইদিকে আমাদের কমলাপুরে না রেল আমাকে হয়তো টঙ্গীতে আমাকে সেখান থেকে শেষ করতে হবে, তারপর থেকে হয়তো আপনার সেখানে মেট্রো রেল কিংবা অন্যান্য বাহনে আসতে হবে, কিংবা পশ্চিমাঞ্চলে আমাদের বুড়িগঙ্গার ওপারে আমাদের সেইখান থেকে আমাদের ট্রেন আমাকে স্টপ করতে হবে। এছাড়া আপনি কমলাপুরকে যদি আপনি অ্যাড্রেস করতে চান, সব ট্রেন এখন আমরা কমলাপুর নিয়ে আসতেছি। এটি যদি ভবিষ্যতে সেই ধরনের পরিকল্পনার আওতায়, কারণ পরিকল্পনা তো এক জায়গা থেকে হচ্ছে, সেই পরিকল্পনাগুলো আপনি যে অভিযোগটা আসছে যে সমন্বয়ের অভাব, আমি আসার পরে কিন্তু এই সমন্বয়টা আমরা করার, এই প্রকল্পগুলি আগেই গ্রহণ করা হয়েছে, সেগুলোকে আমরা টেনে নিয়ে যাচ্ছি। আমরা বর্তমান অবস্থা থেকে যেটা ঢাকার মহানগরের মধ্যে যে জিনিসটি, সেটি মেট্রো রেল, সেটা আপনার হাইওয়ে, আপনার এক্সপ্রেসওয়ে, এবং আপনার আমাদের রেল লাইন, এই সবগুলোকেই কিন্তু আমরা মাল্টি মডেল হাব করে আমরা কমলাপুরকে
আমরা কিন্তু একটা সেই ধরনের পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি, যে কারণে আপনার যে যে অভিযোগটি আপনারা তুলেছেন যে এই যে আপনার যানজটের কথা, এই আমার তো চলতেই পারছি না, সেখানে যানজটের বিষয়গুলো আপনার অন্যের সঙ্গে সমন্বয় করে এটা যদি সেইভাবে করা হতো তাহলে হয়তো এই পর্যায়ে আমাদের আসতে হতো না। কারণ আপনারা জানেন যে এক সময় আমাদের ফুলবাড়িয়া ছিল রেল স্টেশন, সেখান থেকে কিন্তু শিফট হয়ে কমলাপুরে গেছে। এই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের আছে। এর মধ্য দিয়ে আমাদের যে একটা আমূল পরিবর্তন হয়েছে, আমি মনে করি যে পশ্চিমাঞ্চলের সঙ্গে এবং আপনার পূর্বাঞ্চলের এই যে আমরা ডাবল লাইন হচ্ছে এখন ডুয়েল গেজ, যেটা চিটং আপনার তগরি থেকে যেটা চিটং পর্যন্ত, এইখানে ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যেমন আপনার কক্সবাজার থেকে আপনার লেভেল ক্রসিং যেগুলো, সেগুলো হয়তো ওভারপাস কিংবা আন্ডারপাস, সেগুলো গতকাল আমি দেখে এসেছি, সেইভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পদ্মা যে লিঙ্ক, সেখানে কিন্তু সেভাবে করা হচ্ছে। এতদিনে হাইওয়ে গুলোতে আমরা আপনার 6 লাইনে কিন্তু গেছি। আমরা কেন গেছি? যে একটা সার্ভিস লেন আমাকে দিতে হয় মানুষকে পেতে, না হলে আমি হাইওয়ে আমরা এইভাবে চালাতে পারবো না। আমরা হাইওয়ের কথা চিন্তা করেছি মাননীয় মন্ত্রী, কিন্তু ট্রেনের কথা কিংবা সবচেয়ে সাশ্রয়ী যে বাহন তার কথা আমরা চিন্তা করিনি। মাননীয় মন্ত্রী, একটি ফোন আমাদের সাথে অনেকক্ষণ অপেক্ষা করছে, ফোনটি আপনার কাছেই, হয়তো আমরা ফোনটি নিয়ে আপনার কাছে আবার আসবো। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, ইশাক বলছি ঢাকা থেকে। বলুন। 2020-21 সালের বাজেট 16,326 কোটি টাকা এবং যাত্রী ও মালামাল বহনেরও একটি বিরাট টাকা প্রতি বছর আয় হয়। প্রশ্ন হচ্ছে, রেলের উন্নয়ন, যাত্রী সেবার মান উন্নয়নে সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়নের রূপরেখা মন্ত্রণালয়ের আছে কিনা? অপ্রয়োজনীয় প্রজেক্ট বাস্তবায়ন এবং প্রজেক্টের টাকা লোপাটের সিন্ডিকেট এই মন্ত্রণালয়ে সক্রিয় আছে কিনা? জি, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি মাননীয় মন্ত্রী। দর্শকের প্রশ্নটি এবং আমার প্রশ্ন, রেলের সব টিকিট 10 দিন আগেই বিক্রি হয়ে যাওয়ার পরেও রেল খাত লোকসানে কেন? রেল খাত আপনারা এখনই যে এটা লাভের কথা চিন্তা করছেন, এই লাভ করার মতো কোন অবস্থায় রেল এখন নেই। কারণ এইটা আমরা একটা ভ্রান্ত ধারণা যে আপনার এই রেলে আমরা লাভ করব। আমার যতটুকু জানা, প্যাসেঞ্জার পরিবহন করে, যাত্রী পরিবহন করে খুব কম দেশে আছে যারা রেলকে লাভজনক অবস্থায় নিয়ে গেছে। রেল একমাত্র মালামাল পরিবহন করেই, রেল যাত্রী পরিবহনের যে ঘাটতি, সেটা মাল পরিবহন থেকে সেই ঘাটতিটা পূরণ করা হয়। আমরাও কিন্তু বাংলাদেশে সেই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা যেমন এবার ক্যাটল ট্রেন, আমরা ম্যাঙ্গো ট্রেন, আমরা লাগেজ ভ্যান কিনছি কৃষকদের, আমরা মালামাল পরিবহন করার জন্য আমরা সেই ধরনের পরিকল্পনা কিন্তু গ্রহণ করেছি। কাজেই এবং ভারতের সঙ্গে আমাদের যে ব্যবসা বাণিজ্য আরো যাতে সম্প্রসারিত হতে পারে আমাদের রেলের মাধ্যমে, তার উপর কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি। এবং যে কারণে ইতিমধ্যেই আমাদের আপনার চিলাহাটি থেকে হলদিবাড়ি যে রেলপথ, সেটি আমরা আশা করছি যে এই বছরের মধ্যে, নাহলে সামনের বছরের মধ্যে সেই। মাননীয় মন্ত্রী, আমাদের দর্শকের একটি প্রশ্ন ছিল, সেটি যদি একটু অ্যাড্রেস করতে না। এটা যে সিন্ডিকেটের কথা বলছেন, এটা আমার জানা নেই। তবে যদি স্পেসিফিক্যালি কোনো বিষয়ে যদি স্পেসিফিক কোনো অভিযোগ আমার কাছে আপনারা দিতে পারেন, অবশ্যই সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এইটুকু বলতে পারি। আর এই সিন্ডিকেটের কথা একটা ধারণা ভিত্তিক কথা হচ্ছে বলে আমার কাছে মনে হয়। জি জি, ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো। জনাব মোজাম্মেল হক চৌধুরী, রেলের 1/3 ইঞ্জিন পাকিস্তান আমলে, বর্তমান রেলের 71% ইঞ্জিনই মেয়াদ উত্তীর্ণ। আবার 1800 রেল সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটাকে আপনি কিভাবে দেখছেন? কতটা ঝুঁকিতে রেখেছে যাত্রীদের রেল? রেলে শুধু ইঞ্জিন মেয়াদ উত্তীর্ণ তা নয়, রেলে আমরা যদি দেখি বগিগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণ, বেশিরভাগই বগি মেয়াদ উত্তীর্ণ, এবং স্টেশনগুলোর অবস্থাও কিন্তু জীর্ণ শীর্ণ। আমরা মাননীয় মন্ত্রী নিশ্চয়ই জানেন, প্রায় বর্তমানে 100-র বেশি স্টেশন এখন বন্ধ রয়েছে। এবং শুধু স্টেশন বন্ধ রয়েছে তা নয়,
যে সমস্ত স্টেশন চালু রয়েছে এখানে কিন্তু যাত্রীদের বর্ষাকালে অন্তত দাঁড়িয়ে থেকে বসার তো সুযোগ নেই, অনেকগুলো স্টেশনে বসার সুযোগ নেই, দাঁড়িয়ে থেকে অর্থাৎ বৃষ্টির মধ্যে দাঁড়াবে এরকম পরিবেশ অনেকগুলো স্টেশনে নেই। কিন্তু আমরা যেগুলো দেখছি যে সমস্ত স্টেশনগুলো মডেল স্টেশনের নামে সম্প্রসারিত হয়েছে, অনেকগুলো স্টেশনে অবকাঠামো নির্মাণ করা হয়েছে, এগুলো কিন্তু আমরা দেখি লোকবলের অভাবে কিন্তু অনেকগুলো স্টেশন এখনো পর্যন্ত চালু করা যাচ্ছে না বা চালু করা হয়নি। অনেকগুলো স্টেশনে কিন্তু টিকিটও বিক্রি হয় না, অথচ এখানে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যাত্রী বান্ধব করার জন্য যে সমস্ত প্রস্তাবনাগুলো আমাদের ছিল, বিশেষ করে আমরা বলেছিলাম যে যাত্রীদের দাঁড়ানোর জন্য বা অপেক্ষা করার জন্য শেড নির্মাণ, সেই রকম শেড নির্মাণের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা আসলে যে বিষয়গুলো দেখি, আমাদের তো রেলকে আসলে মাথায় রাখতে হবে, তার প্রধান কাজ হলো যাত্রী বহন। এখন প্রধান কাজ যাত্রী বহন, যাত্রীদের সুবিধা অসুবিধার যে বিষয়গুলো, এই সুবিধা অসুবিধার বিষয়গুলোতে কিন্তু রেল কেন উদাসীন এটা কিন্তু আমরা বুঝতে পারি না। রেল ওই যে আমাদের ডক্টর শামসুল হক স্যার বলেছেন যথার্থই, এখানে বড় বড় প্রকল্পগুলোর দিকে যেভাবে মনোযোগী, কিন্তু যাত্রীদের সুযোগ সুবিধা, যাত্রীদের এই যে ছোট ছোট বিষয়গুলো, এই বিষয়গুলো অল্প খরচে কিন্তু সমাধান করা যায়। এই স্টেশনে বসার ব্যবস্থা করা, যে সমস্ত স্টেশনগুলোতে যাত্রী বেশি হয় সেখানে বর্ষাকালে যাতে যাত্রীরা দাঁড়াতে পারেন, বসতে পারেন বা ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন নিরাপদে, সেই ব্যবস্থা, আর সেই দিকে কিন্তু রেল এগোচ্ছে না। আবার নিরাপত্তার দিক দিয়ে যদি আমরা আলোচনা করি, আমাদের নবনীতা আপা ভালোই বলেছেন, এখানে রেলে কিন্তু আপনি যখন রাতে ভ্রমণ করবেন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, নিরাপত্তা এখানে শোনেন, আমি আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে মাননীয় মন্ত্রী কিছু একটা যোগ করতে যাচ্ছেন, মাননীয় মন্ত্রী কিছু একটি যোগ করতে চাচ্ছেন। বলতে চাচ্ছিলাম এইটুকু, যে কথাগুলি ঢালাভাবে এখন যে আলোচক বলছেন, আমার মনে হয় যে এটা অনেক পিছনের কথা। এখন কিন্তু যাত্রীরা এই কথা বলছে না। আপনি যাত্রীদের সঙ্গে যারা যাত্রী এখন হয়ে যারা যাত্রী যাচ্ছে, যে ঢালাভাবে যে কথাগুলি বলা হচ্ছে, যাত্রী সেবা কিন্তু অনেক অনেক আপনার সম্প্রসারিত হয়েছে এবং এবার এই যে ক্যাভিট আপনার ইয়ের পরে আমরা যে রেল, একমাত্র রেল যারা সমস্ত কিছু মেনে আপনার কিন্তু সেই সেবাটা আমরা দিয়েছি। এবং অনেক যাত্রী আছে যারা তাদের বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রেল সম্বন্ধে তারা সাধুবাদই করেছে। কিন্তু এইভাবে যে কথাগুলি বলা হচ্ছে ভালোভাবে, যে একবারই কোনো ধরনের আমরা সেবা দিচ্ছি না, আমরা ট্রেনে ইদানিং চড়ছি কিনা যারা আলোচনা করছে, আমি বলছি আপনার ট্রেনে চড়েন, আপনার দুই এক জায়গায় যান, আপনার তারপরে কথা বলেন। জি ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি সেবা দিচ্ছেন বলে আমাদের তো প্রত্যাশা আরো অনেক বেশি, আমাদের প্রত্যাশা বেশি, আমাদের চাহিদাও বেশি। আপনাকে মনে রাখতে হবে, আমরা রেলের কাছে প্রত্যাশাও করি বেশি, কারণ আমরা বেসরকারি যে সমস্ত সার্ভিসগুলো, বাস সার্ভিস বা অন্য সার্ভিস, এটাকে আমরা নিজেদের প্রতিষ্ঠান মনে করি না। আমরা বাংলাদেশ রেলওয়েকে আমরা নিজেদের প্রতিষ্ঠান বলে মনে করি, এটা জনগণের প্রতিষ্ঠান বলে মনে করি। আমি বলছি রেলকে তো পঙ্গু করেছিলেন আপনি, 10 বছরে সবকিছু পেয়ে যাবেন। আপনি যে চলমান যেগুলো ছিল স্টেশন, এগুলো ধ্বংস হলো কেন? আমি বলছি এই যে ধ্বংস হলো কেন? আপনি এই কেন আমার 70 বছরের ইঞ্জিন এখনো চালাতে হবে? আমাকে কেন এখন 70 বছর আগের এখনো বগি চালাতে হবে কেন? আমার যে সাইদপুর এবং পার্বতী আপনার চিটাগাংয়ের যে আমার কারখানা ছিল, যেখানে আমরা বগি বানাতে পারতাম, যেখানে 10,000 কর্মচারী ছিল, সেখানে 1400 মাত্র আছে। আমরা তো নিজেরাই বগি তৈরি করতে পারতাম, আমরা ওয়াগন তৈরি করতে পারতাম। কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয় একটা বগি 3 কোটি 3.5 কোটি টাকা। এটা মাননীয় মন্ত্রী, এটা কিন্তু আমরা জানি। এবং বর্তমানে আপনি অন্যগুলো বিষয়ে নজর দিচ্ছেন, সেটাও কিন্তু আমরা জানি। সে কারণে আমাদের প্রত্যাশার জায়গাটাও কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে।
কিন্তু আমাদের যে বিষয়টি আমরা বলতে চাই এক একটা রেল দেখুন, আমরা যদি বাস কোম্পানিগুলোর দিকে তাকাই, যারা 500-600 বাস চালাচ্ছে তারা কিন্তু মাত্র 20 থেকে 30 জন বা 50 জন কর্মচারী দিয়ে কিন্তু চালাচ্ছে। তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। রেলে এত কর্মচারী থাকার পরেও কিন্তু যাত্রী সেবার যে সমস্ত ছোট ছোট জায়গাগুলো যেগুলোতে যাত্রীদের ভোগান্তি হয় সেই বিষয়গুলোতে নজর দেওয়া এখন সময়ে দাবি হয়ে দাঁড়িয়েছে বলে আমরা মনে করছি। আমরা আপনি মাননীয় মন্ত্রী, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে হয়, যেহেতু আমার বাড়ি চট্টগ্রাম, আপনি 2 দিন আগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই যে রেল লাইন নির্মাণ প্রকল্প দেখে এসেছেন এবং আজকেও আপনি বলেছেন 2022 সালের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন চালু হবে। আপনাকে অভিনন্দন জানাতে চাই আজকে আরটিভির মাধ্যমে। কিন্তু মাননীয় মন্ত্রী, একটা সেতুর জন্য দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে আছে চট্টগ্রামের জনগণ, চট্টগ্রামের কালুঘাট সেতু। কিন্তু এখন চট্টগ্রামের কালুঘাট সেতু আমি 2 বছরের মধ্যে শেষ করা যাবে কিনা সেটা যদি আজকে একটু বলতেন, চট্টগ্রামের মানুষ উপকৃত হতো। এটা আপনার কাছে জি, আমরা নিশ্চয়ই ওনার কাছে শুনবো। জি, নবনীতা চৌধুরী, আপনি কিছু একটা যোগ করতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি আসলে মানে মন্ত্রী মহোদয় প্রায় মানে বিভিন্ন তার এই বক্তব্যে বিভিন্ন সময় অসন্তোষ প্রকাশ করলেন যে আসলে যেসব ইতিবাচক ঘটনা ঘটেছে সেগুলো না বলে কত টাকা তছরূপ হয়েছে এই প্রশ্ন তোলা হচ্ছে, কত সময় লেগেছে এই প্রশ্ন তোলা হচ্ছে। আসলে জনগণের টাকা যেহেতু, কাজে জনগণ আসলে ক্রমাগত ভাবেই এই প্রশ্ন করতে থাকবেন এবং আমাদের জনপ্রতিনিধিরা যেহেতু আমাদের মন্ত্রী হন, কাজে জনপ্রতিনিধিদেরকেও সেই প্রশ্নগুলোর মুখোমুখি হতেই হবে। এখন জি, আমি নিশ্চিত যে আপনি নিশ্চয়ই হঠাৎ ভুলক্রমেই বলেছেন, কিন্তু এই কথাটি আমি মনে করি যে সংশোধন হওয়া জরুরি, যে তছরূপ হয়েছে কত টাকা সেদিকে মনোযোগ কেন দেওয়া হচ্ছে, কেন ইতিবাচক ঘটনা বলা হচ্ছে, তছরূপ কেন হচ্ছে সেটা মনোযোগ হচ্ছে সেটা বলি না। আমি বলেছি যে তছরূপের বিষয়গুলোকে আপনারা তুলে ধরছেন, কিন্তু এইটার যে একটা ভিত্তিটা, কারণ মন্ত্রী মহোদয় আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আশঙ্কার জায়গাটা হচ্ছে ওই জায়গাটা, মন্ত্রী মহোদয়, যে আশঙ্কার জায়গাটা হচ্ছে ওটা যে আমরা আসলে যে প্রশ্নটা মোজাম্মেল হক চৌধুরীও করলেন যে এবার যে 2 বছরের মধ্যে যে প্রকল্পটি শেষ হবে বলে একটা পরিকল্পনা নেওয়া হলো, 2 বছরের মধ্যে কি আদৌ শেষ হবে? 2 বছরের মধ্যে শেষ না হয়ে যখন 4 বছর হয় তখন আসলে জনগণের টাকা দ্বিগুণ খরচ হয়। তো ওই দ্বিগুণ খরচ হয়ে যে সুফল 2022-এ হলে পাওয়া যাবে, 2024-এ হলে তা পাওয়া যাবে কিনা সেই পরিকল্পনাগুলো আসলে কে করছেন? মন্ত্রী মহোদয়, আপনার কথাতেই আপনি দেখবেন যে আপনি হতাশা প্রকাশ করেছেন যে কমলাপুর রেল স্টেশনের জায়গা দখল হয়ে যাচ্ছে, ওই জায়গাটায় বললেন ফ্লাইওভার হয়ে গেছে। তার মানে এখনো সেই যে সমন্বিত পরিকল্পনা, যেটা আপনি বলছেন আপনি দায়িত্ব পাবার পরেও চেষ্টা করেছেন, কিন্তু এই সমন্বিত পরিকল্পনা যদি না হয় তাহলে আসলে আজকের যে আলোচনা সেটা যে 5 বছর পরেও সেই আলোচনাই চলতে থাকবে কিনা সেই আশঙ্কাগুলো আমার মনে হয় যে আপনার, যেহেতু আপনি প্রতিদিন কাজ করছেন, আপনার মনে হচ্ছে যে অধৈর্য হয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে। আমার মনে হয় ধৈর্যচ্যুতির জায়গাটা সেখানে যে অনেক ফাঁক ফোকর ভুল আসলে আমরা নিয়মিত দেখতে পাচ্ছি যে ফাঁক ফোকর ভুলগুলো কেউ সংশোধনের চেষ্টা করছেন না। দেখুন, খুবই ছোট একটা সমস্যার কথা বলি, যে নিরাপত্তার সমস্যার কথা বলছিলাম। মন্ত্রী মহোদয়, আপনি বলেছেন যে যাত্রী সেবার মান অনেক বেড়েছে, কিন্তু আপনি নিজে শঙ্কা প্রকাশ করেছেন দায়িত্ব নেওয়ার পরেও, কিন্তু আপনি যদি এখনো পরিসংখ্যান দেখেন দেখবেন যে সামান্য একটি ঘটনা, যে পাথর ছুঁড়ে মেরে রেলের যে পরিমাণ জানলার ক্ষতি হয় এবং যে পরিমাণ মানুষ আসলে তাদের অঙ্গহানি, চোখহানি এবং মৃত্যুর ঘটনা ঘটে, এই ঘটনাগুলো তো দুঃখজনক। তো কি করার ব্যবস্থা করা হয়েছে? আমরা একটা কমিউনিটি ইনভলভমেন্টের ব্যবস্থা করেছেন, দুর্দান্ত একটা স্টেপ নিয়েছেন, কিন্তু আসলে কি করে এই নিরাপত্তাটুকু নিশ্চিত করা যাবে? কি করে এই যে লোকালয়ের এই যে পাথর ছোড়ার কথা বলছেন, আপনি কতদিন আর পাথর ছোড়ার ঘটনা শুনেন নাই সেটা বলেন? গত 6 মাস তো ধরুন ট্রেনই ঠিক মতো চলেনি, কিন্তু আপনি যদি বলেন যে গত বছর, 1 বছর আগের ঘটনা না, গত একেবারেই বহু বছর আগের না, গত বছর একজন প্রকৌশলী মারা গেছেন। গত বছর আপনি সম্ভবত বলেছেন যে স্পিকার উঠেছিলেন এক ট্রেনে, সেই ট্রেনেও পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তারপর ধরুন তুর্না নিশিতা ট্রেনে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, ট্রেনের কর্মচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তো
তো এই ঘটনাগুলো, এবং আপনি মন্ত্রী মহোদয় আপনি জানবেন যে রেল কিন্তু নির্দিষ্টভাবে বের করেছে যে বাংলাদেশে এরকম পাথর ছোড়া প্রবণ এলাকা কোনগুলো। আমি বলতে চাই যে অনেক বড় প্রকল্প, উন্নয়ন, বড় বড় কাজ, সেটা যেমন একদিকে চলতে হবে নিশ্চয়ই, যেটা শামসুল হক স্যারও বলছিলেন, তার পাশাপাশি তো এই পাথর ছোড়া বন্ধ করার একটা ব্যবস্থা করতে হবে। তার পাশাপাশি তো আমি কিন্তু এগুলা বলি নাই যে এটা যেহেতু প্রতিযোগিতামূলক বাসের লোকজন এরা পাথর মেলেছে, এই কথা কিন্তু আমি বলি নাই। আমিও বলিনি যে আপনি বলেছেন। হ্যাঁ, সেই জন্যই যে এই পাথর আমরা কিন্তু খুঁজে বের করেছি, এবং আমরা অনেক ধরনের আপনার নাশকতা এই 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 ট্রেনের উপর হয়েছে। আপনি তো 13 সালের ঘটনা আপনারা জানেন যে আন্দোলন করতে গিয়ে কিভাবে ট্রেনের বগি আপনার লাইনচ্যুত করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনার এই ঘটনা স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে। যে একটা সমন্বিত পরিকল্পনা, এমনকি যদি রেল খাতেরও আমরা জানতে পারতাম যে কত বছরের মধ্যে কতজন দক্ষ জনবল তৈরি করার কথা ভাবা হচ্ছে, কত বছরের মধ্যে কতজন, কিভাবে এই রেলপথের পুরো রেল সেবাটিকে আরো নিরাপদ করার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে, মানে 5 বছরের পরিকল্পনা কি 10 বছরের পরিকল্পনা কি, আমার মনে হয় যে স্বস্তির জায়গাটা অনেক বেশি হতো সকলের ক্ষেত্রেই। আমি আসলে সেজন্যই মনে করি যে ওই জন্যই ইতিবাচক যে ঘটনাগুলো ঘটছে শুধুমাত্র রেলের ক্ষেত্রে নয়, বাংলাদেশে উন্নয়নের ক্ষেত্রেই ইতিবাচক ঘটনাগুলো ঘটতে ঘটতে দেরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অপচয় বাড়ছে, অপব্যয় বাড়ছে, যদি তাকে তছরূপ নাও বলি, সেই বারবার কারণে আমার মনে হয় যে অভিযোগ অনেক বেশি বাড়ছে সন্তুষ্টির চেয়ে। নবনীতা চৌধুরী, আমরা এর আগে জবাবদিহিতার কথা আলোচনায় এসছে, এখানে আমরা কিন্তু কোনো জবাবদিহিতার জায়গা দেখি না, এবং আমরা এর আগেও দেখেছি খুব তাড়াহুড়ো করে ডেমু ট্রেন কেনার ব্যবস্থা করা হলো যে একেবারে দ্রুত গতিতে সব জায়গায় সবাই পৌঁছে যাবে, এবং সেই ডেমু ট্রেন কেনার জন্য কোটি কোটি টাকা খরচ করে আপনার ট্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওনারা বারংবার আপনার ভিজিট করলেন, অনেক গবেষণা করলেন, এবং ওনারা ডেমো ট্রেন নিয়ে আসার পর দেখা গেল সেটা উপযোগী নয়। তো যারা বারংবার ভিজিট করেছে, যাদের পরামর্শ আনা হয়েছে, তাদেরকেও তো জবাবদিহিতার মধ্যে আনার প্রয়োজন বলে আমি মনে করি। আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি, এই সকল আসলে যদি জবাবদিহিতার প্রতিটি কাজ যদি জবাবদিহিতার মধ্যে যদি না আনা হয়, যদি তারা বারে বারেই পার পেয়ে যায়, তাহলে তো এরকম পরিকল্পনা চলতেই থাকবে। লাভ দিয়ে 250 মাইল স্পিডের ইলেকট্রিক ট্রেন আনার চিন্তা শুরু হয়ে যাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করি। মাননীয় মন্ত্রী খোদ নিজেই উনি ওনার ফ্রাস্ট্রেশন বলছিলেন যে ফ্লাইওভার গুলো হয়ে গেল, রেলের তো একটা বিশাল বড় প্রতিবন্ধকতা হয়ে গেল, যে সেখান দিয়ে তো রেলের লাইনও বাড়ানো যাবে না। আপনার বিশ্লেষণ? একদম একদম, মানে আপনি আসলে পুরো ব্যবস্থাটা, ধরুন একটা বুলেট ট্রেন আপনি নিয়ে এলেন কালকে, কিন্তু নিয়ে আসার পরে মানে তার আগের অবকাঠামো তৈরির তো একটা ব্যাপার আছে, আপনি নিয়ে আসার পরে সেটা মেনটেন করবেন কি করে। এমনকি ডেমো ট্রেনের কথা যদি আমার ঠিক মনে পড়ে, আপনার মনে পড়বে যে ওটার দরজা আটকে গেলে ভেতরে আর দম নেওয়া যাচ্ছিল না, শেষ পর্যন্ত বোধহয় মোজাম্মেল ভাইয়ের তো খুব ভালো মনে থাকবে, শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল এই কারণে। তার মানে একটা শীতাতপ নিয়ন্ত্রণ ছাড়া এক রকমের ট্রেন আমরা নিয়ে এলাম, সেটা দ্রুত গতিতে নাকি ঢাকার উপকণ্ঠ থেকে আমাদেরকে ঢাকার ভেতরে চলাচলের ব্যবস্থা করে দেবে, কিন্তু সেই ট্রেনে উঠলে পরে আপনি আর দম নিতে পারেন না। তার মানে হয়তো কোনো শীতের দেশে গিয়ে ভিজিট করে ওই ট্রেন আনা হয়েছে নাকি, সেটা তো আর আমরা বলতে পারি না। এখন আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তার মানে কি যে আপনি যে ট্রেন আনলেন সেই ট্রেন চালানোর লোকই কিন্তু শুধু নয়, সেই ট্রেন মেনটেন করার লোক লাগবে। এবং সেই আরেকটি বিষয় যে আমরা কথায় কথায় বুলেট ট্রেন, এই যে 250 মাইল গতি, এই গতি সেই গতি বলি, মানে ধরুন চীন এবং জাপান এই দুটো দেশের বুলেট ট্রেনে চড়ার সৌভাগ্য আমার হয়েছে, আপনাদের অনেকেরও নিশ্চয়ই হয়েছে। টিকেটের যা দাম, তাতে আমি ধারণা করি যে সেই টিকেটের দাম দিয়ে কিনে চীন জাপানের সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ আসলে ওই ট্রেনে হয়তো চড়তে পারেন না, খুব প্রয়োজন না হলে। তো তার মানে আপনাকে তো শুধু বুলেট ট্রেন আনাটা কোনো সমাধান নয়, তার মানে শামসুল হক স্যার যেটা বলছিলেন, যা আছে আপনার সেই ব্যবস্থাটিকে পুরোপুরি একেবারে সবচেয়ে
সবচেয়ে ভালো মতো চালানোর ব্যবস্থা করে, এই যে বারবার মন্ত্রী মহোদয় বলছেন আমাকে কেন 60 বছর আগের ইঞ্জিন চালাতে হবে, আসলে ইঞ্জিন কি 60 বছর আগেরও চালাতে পারার কথা? চালাতে পারার কথা হলে সেই 60 বছর আগের 60 বছরের ইঞ্জিন যদি অন্য দেশে চলে, আমার দেশে চলছে না কেন? কেন আমরা এই মেনটেনেন্সটা করতে পারছি না? আর যদি না চলার কথা হয় তাহলে একটা প্রক্রিয়া অনুযায়ী, এটি কোনো ব্যক্তি মন্ত্রীর উপর কিন্তু নির্ভর করার কথা নয়। বা মন্ত্রী মহোদয় আমাদের জনগণকে রাত করে জিজ্ঞেস করতে পারেন যে রেলকে তো আপনারা মুখ থুবড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, কিন্তু মুখ থুবড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা তো আমি করি নাই। বা এখন যদি আমি প্রশ্ন না তুলি তাহলে আমার সন্তান যখন 10 বছর পরে ট্রেনে উঠে একই কথা বলবে, তখন আসলে তারাও প্রশ্ন করবে যে আমরা প্রশ্ন করি নাই কেন। কাজে আমরা প্রশ্নটা করতে পারি, প্রশ্নটা করছি, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই সাধারণ যে ব্যবস্থাগুলো, রেলের ইঞ্জিন মেরামত হবে, চাকা মেরামত হবে, লাইন মেরামত হবে, কটা সিগন্যাল পড়েছে সেটা ঠিক হবে, এবং যেটা নতুন কোন উন্নয়ন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে এই যে 2009 থেকে যে 100টা প্রকল্প নেওয়া হয়েছে, কোন মূল লক্ষ্যটি রেখে করা হয়েছে? জনবল, দক্ষ জনবল তৈরি, গতি বাড়ানো, নাকি আসলে আমার যে সড়ক সুবিধা আছে, নৌ সুবিধা আছে তার সঙ্গে সমন্বয় সাধন? মানে আমি জানতে চাই আমার রেল খাতের মূল লক্ষ্য গত 10 বছরে কি ছিল এবং 10 বছর শেষে কি হয়েছে, আর আগামী 10 বছর মন্ত্রী মহোদয় কি করবেন? নবনীতা চৌধুরী, এই যে কথাটি আসলো যে ফ্লাইওভার গুলো আমরা ঝট করে ফেললাম, কিংবা আমরা ম্যাস ট্রানজিট কিংবা ট্রান্সপোর্টের জন্য যে বড় ফ্লাইওভারটা করছি, সেটাতে রেলের আসলে একটা ক্ষতি হয়ে গেছে। রেলকে তো এখন বাধ্য হতে হবে হয়তো স্টেশনকে আপনার স্টেশন মানে কমলাপুরের স্টেশনটাকে সরিয়ে ফেলার। তো তাহলে আমার কথা হলো সেই সমন্বিত মানে যার প্রয়োজনে সে তাড়াহুড়া করে ফ্লাইওভার করে ফেলছে। ওই যে মানে ধরুন এখন তো ধরুন মালিবাগ ফ্লাইওভার হওয়ার পরে আমরা শুনলাম যে ওটা বোধহয় লেফট হ্যান্ড ড্রাইভের হয়ে গেছে, ডিজাইনে একটা এমন ভুল তৈরি হয়েছে। এখন তো এক হাঁটু পানি জমে ফ্লাইওভারের উপর, তো এখন পানি হয়, পানি জমে। এখন ধরুন যদি এটা নিয়েও আমরা বেশি প্রশ্ন তুলি, আমাদেরকে কিন্তু একদল বলবেন যে কেন, সুবিধা তো নিচ্ছেন, কালকে তো আপনার গাড়ি দেখলাম ওই ফ্লাইওভারের ওপরে, কাজে রাস্তা হয়েছে, সুবিধা তো নিচ্ছি নিশ্চয়ই, কিন্তু আসলে কত সুবিধা পাওয়ার কথা ছিল। আর ওই যে ফ্লাইওভারটা উপরে হয়েছে আর নিচে যে এখন টাইলসের দোকান, গাড়ির দোকানের পার্টস জমানো হচ্ছে, নিচের রাস্তাটা যে ব্লক হয়ে গেছে সেটা যে দেখার আর কেউ নাই, সেই প্রশ্নগুলোই শুধু তুলতে পারি আমরা। কিন্তু আসলে কতটা সুবিধা পাওয়ার কথা ছিল, কয় বছরে পাওয়ার কথা ছিল, তার 6 বছর বা 5 বছর পরে হলো পরেও আসলে সুবিধার চেয়ে অসুবিধা কত বেশি হলো, সেই মাপবার যোগ্যতা বা সক্ষমতা বা দক্ষতা তো হয়তো আপনার আমার নাই। ধন্যবাদ জনাব ডক্টর শামসুল হক। মানে আলোচনাটা কি সেখানে দাঁড়াচ্ছে যে উন্নয়নের সাথে সাথে আমাদের ব্যবস্থাপনাটাও অত্যন্ত জরুরি? মানে ব্যবস্থাপনা ঠিক না করে যে উন্নয়নটা টেকসই হবে না কিংবা হয় না, সেই ব্যাপারটি কতখানি আমাদের আমলে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি যেটা বলবো, আমাদের রেল মন্ত্রণালয়ে আসলে মাননীয় মন্ত্রী কিন্তু বলেছেন যে আসলে শুধু যে বিনিয়োগ বঞ্চিত ছিল তা না, বিভিন্ন পর্যায়ে তার যে দক্ষ জনবল ছিল গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে তাদেরকে কিন্তু ছাঁটাই করা হয়েছিল। এবং লোকোমাস্টার তৈরি করতে গেলে ড্রাইভারের মতো এত রাতারাতি কিন্তু করা যায় না। ট্রেন সার্ভিসের ঝুঁকিটা এমনভাবে কগনিজেন্সে নেওয়া হয় যাতে করে কোনো রকম এখানে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। সেই জন্য অনেক সময় নিয়ে কিন্তু দক্ষ জনশক্তি তৈরি করতে হয়। আমি কথাগুলি এই কারণেই বললাম, মাননীয় মন্ত্রী মহোদয় চেষ্টা করছেন, আমি তার সাথে এখন কাজ করি, তার মন্ত্রণালয়ে আমি ঘন ঘন যাই, দেখি কাজ করেন, কিন্তু ওই সবগুলি যখন দেখি প্রজেক্ট সর্বস্ব, তখনই কিন্তু ভাবনায় আসে যে সড়কের জন্য যখন সোচ্চার ছিলাম আমরা, ঢাকা যখন বসবাসযোগ্য নগরীর তলানিতে চলে যাচ্ছিল, বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলাম যে আপনাদের হাতে কিন্তু ঢাকার উন্নয়নের বাইবেল আছে, এসটিপি যেটাকে বলা হয়, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান।
ধাপে ধাপে কি করণীয় সেগুলি কিন্তু বলা আছে। আমি ছোট্ট একটি প্রশ্ন আপনাকে করে নিই। এই যে এসটিপির কথা আপনি বললেন, যেটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে, তাহলে এক্সপ্রেসওয়েটা কোন এসটিপি কে আপনার মেইনটেইন করে হয়েছে, যেখানে মাননীয় মন্ত্রী বলছেন যে রেলওয়ে কে এই অনেকখানি এসটিপিতে আপনার এটাকে বলা ঝুঁকিতে ছিল ফেলেছে? ঢাকা শহরের বাইরে দিক দিয়ে যাওয়া, অর্থাৎ ঢাকা শহরেরকে বাইপাস করার জন্য একটা এক্সপ্রেসওয়ে লাগবে, যাতে করে আমাদের যে বাইপাই অথবা ঢাকা ইপিজেডে ট্রাকগুলি অবস্ট্রাক্টেড হয়ে যায়, সেই লাইফ লাইনটাকে সচল রাখবে, কিন্তু লোকাল ট্রাফিককে দেখবে না। কিন্তু বিনিয়োগকারীর রিকোয়েস্টে সরকার তখন শহরের ভেতর দিয়েই কিন্তু এইটাকে অনুমোদন দেয়। এবং যেহেতু রেলের তখন কোনো মন্ত্রণালয় ছিল না, একজনই মন্ত্রী ছিলেন সড়ক এবং রেলের, সুতরাং ওনার ডিসিশন নিতে কিন্তু কোনো রকম পিছপা হতে হয়নি। তবে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, আপনি হয়তো ডেফিনেটলি অনেক জায়গায় এখন গিয়েছেন, রেল ভিত্তিক কিন্তু এখন পুরো একবিংশ শতাব্দীর যোগাযোগ ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে প্রত্যেকটা দেশেই। রেফারেন্স কান্ট্রিগুলি এখন আমি বলবো আপনাদেরকে তাকানো উচিত চায়নার দিকে। তারা রিয়েলি এখন খুব স্মার্ট উন্নয়ন করছেন, যাতে করে কম ভূমিতে টেকসই উন্নয়ন পাওয়া যায়। এবং তারা প্রতিটা শহরেই দ্বিস্তর বিশিষ্ট ট্রেন করেছে। শহরের পেরিফেরিতে লং ডিস্টেন্স থেমে যাচ্ছে, ওই একই প্ল্যাটফর্মের পাশেই থাকতেছে হলো আরবান ট্রেন, যেটা মেট্রো। আপনার যে রেলটা আছে, আপনি বারবার বলছেন মহাকালী ফ্লাইওভার হয়ে গেছে, খিলগাঁও হয়ে গেছে, র্যাংস হয়ে গেছে, বনানী হয়ে গেছে, আপনি উপরে উঠতে পারবেন না। কিন্তু রাইট অফ ওয়ের মাল্টিপারপাস ইউজ মানে উপরেও যেতে পারেন, নিচেও যেতে পারেন। আমাদের পরের মেট্রোগুলি কিন্তু মাটিতেই হবে। সো আরবান এরিয়াতে মানুষের যে মুভমেন্টের প্যাটার্ন দেখেন, এটা যদি আপনি কগনিজেন্সে নেন, তাহলে বলবেন আমি সারা দেশের লোকগুলিকে এনে কমলাপুর নামিয়ে দিই, তারপরে ছোট ছোট যান নিয়ে তারপরে মোহাম্মদপুর যায়, মিরপুর যায়, ধানমন্ডি যায়। সে কিন্তু আরো কিন্তু রাস্তার উপরে একটা ছোট ছোট একটা চাপ তৈরি করছে। উন্নত বিশ্ব কি করে? নেটওয়ার্ক দিয়ে দেয় একটা রেলের, হয় মাটির নিচে, লন্ডন শহরে যান কোনো সারফেস ট্রেন দেখবেন না। একই জিনিস আপনি টোকিওতে যান, সবগুলি তারা এলিভেটেড করে নিয়েছে। 300 কিলোমিটারে শিনকানজিন চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। কারণ উন্নয়নের দর্শন হলো লাইন একটা করব, কস্টলি করব, তার প্রোডাক্টিভিটি থাকবে আমাদের লাইনের থেকে 10 গুণ বেশি, রোলিং স্টকও তার কম, কিনতে হবে কম। আমি হয়তো 10টা ট্রেন দিয়ে যে সার্ভিসটা দিব, সে দিবে একটা। সো মানুষ কিন্তু এখন নলেজটাকে পরিপক্ক করে ফেলেছে। উন্নয়ন আমি সারফেসে রাখলে কি অবস্থা হবে, আর আমি এটাকে যদি গ্রেড সেপারেটেড করে তল ডিফারেন্স করে ফেলি, তাহলে রেলের ভূমিকা রাখবে, তার জন্য সড়ক ক্ষতিগ্রস্ত হবে না, সড়ক তার ভূমিকা রাখবে, সেই জন্য নৌপথ ক্ষতিগ্রস্ত হবে না। এই যে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা স্বতন্ত্রভাবে উন্নয়ন করে আমি একটা বসবাসযোগ্য নগরী করব, এই দর্শন কিন্তু সড়কের ক্ষেত্রেও আমরা দেখি না, এখন রেলের ক্ষেত্রেও দেখছি না। আমি কিন্তু উন্নয়ন বিরোধী না, উন্নয়ন বিনিয়োগ বঞ্চিত ছিল। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমি বলবো আত্মাটা অনেক বড়, উনি বড় বড় ভাবনা করেন, কিন্তু উনি তো স্বপ্ন আমাদেরকে দেখিয়ে ফেলেছেন। এখন সেই যোগ্য উন্নয়নটা আমরা দিতে পারছি কিনা, সেটাই কিন্তু প্রশ্ন। আমি বলবো এই লাইনে গত 35 বছর কাজ করতে গিয়ে দেখেছি, ওই যে বলছিলাম এসটিপিতে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, চলে গেলাম কিন্তু বিলাসী প্রজেক্টগুলিতে। 7টা ফ্লাইওভার হয়ে গেছে, প্রতিটা ফ্লাইওভারের অবজেক্টিভ ছিল ঢাকা শহরের যানজট দূর করে ফেলবে। উন্নয়নের পর যানজট দূর হয় নাই, এই জন্য কাউকে কিন্তু জবাবদিহি করতে হয় নাই। নবনীতা বা অন্য রাজ্য সবাই কিন্তু বলেছে জনগণের পয়সায় আপনারা খরচ করছেন, লুক্রেটিভ কতগুলি অবজেক্টিভ দিচ্ছেন, দিনের শেষে কিন্তু ঢাকায় কিন্তু যানজটের নগরী হয়ে গেল। তাহলে 7টা ফ্লাইওভার করার পর যানজটের নগরী থাকে কিভাবে? এবং স্বল্প মেয়াদী প্রজেক্টগুলি, যেটা বাসের আমি বিশৃঙ্খলা দেখি, সুশৃঙ্খল করতে কিন্তু বিনিয়োগ লাগে না, টাকা লাগবে না।
এখানে শুধু জটটাকে ছুটিয়ে দিতে হবে, বাস রুট ফ্র্যাঞ্চাইজ করতে হবে, কালার সেটা তো আমরা দীর্ঘ বছর ধরে শুনছি, কিন্তু এখনো আনিসুল হক পর্যন্ত চলে যাওয়ার সাথে সাথে সেটাও কিন্তু মুখ থুবড়ে পড়েছে। আর কাউ দৃষ্টি দিবে না, দিবে না। আমি বলি আপনারা এখান থেকে লিটমাস টেস্ট করে ফেলতে গত পারেন। বছর না সাইদ খোকন সাহেবকেও তো বোধহয় প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব দিলেন আবার ওই ফ্র্যাঞ্চাইজি করার। যেই একবার বুঝবে সে বুঝবে, রিটার্ন নাই তো এটার মধ্যে, অনেক দায়িত্ব আছে, সারা বছর ধরে নিবিড় নজরদারি লাগবে। এই মানসিকতা এখন আর নাই। আমি সত্যিকার ভাবে বলবো, এখন মাননীয় মন্ত্রী যত কথাই বলেন, আপনারা কিছুক্ষণ আগেই বলছেন আপনি বেশি দিন হয় এখানে আসেননি, তার মানে আপনি শিখতে শিখতে আবার চলে যাবেন। আরেকজন এসে আমাদেরকে কিন্তু এরকম কাউন্টার করবে, ল্যাটারালি তাকে কিছু কিছু কথা বলবে, সে সুন্দরভাবে সেগুলি বলবে। বলতে বলতে ঢাকা কিন্তু বসবাসযোগ্য নগরীর তলানিতে আছে, সেটা কিন্তু ধন্যবাদ বিবেচনা রাখবেন। ধন্যবাদ। জনাব আব্দুল হক, করণীয় কি ছোট্ট করে যদি বলেন, আমাদের আলোচনা শেষ করতে হবে। আমি বলবো রেলের অমিত সম্ভাবনা আছে অত্যন্ত। আমরা ব্রিটিশদের কাছ থেকে যেই জি শামসুল হক, আমাদের আলোচনা শেষ করতে হবে। আমরা আব্দুল হক আপনার কাছে আমি জাস্ট একটু বলি, অবকাঠামো যেটা আছে তার সাথে ল্যান্ড অ্যাসেটটা আছে, এটা আমার মনে হয় একটু ল্যান্ড অ্যাসেটটাকে আপনারা বাইরের উন্নত মডেল দিয়ে এমন ভাবে নন অপারেশনাল রেভিনিউ আনবেন, জনগণের উপরে কিন্তু আপনার টিকেটের ভাড়া দিয়ে আপনাকে চলতে হবে না, আপনার সেই ধরনের রেভিনিউ জেনারেশনের ফোকাসটা করেন। অ্যান্ড ফ্রেট ট্রেন যেখান থেকে ইনকামের যথেষ্ট সম্ভাবনা আছে এবং আমাদের রাস্তার উপর থেকে চাপটা কমানোর যথেষ্ট সম্ভাবনা আছে, সেখানে কিন্তু একটু ফোকাস করতে হবে। আপনাদের একটা কিন্তু কর্পোরেশনও আছে, কিন্তু কর্পোরেশনটা কার্যকরী করছেন না আপনারা। ধন্যবাদ। আব্দুল হক, জনাব আব্দুল হক, ছোট্ট করে যদি আপনি করণীয়টা বলেন। যে আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয় এবং আপনাদের সমস্ত আলোচক বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার আলোচনা আপনারা করেছেন। আমার মনে হয় যে ট্রান্সপোর্ট যে কোনো উন্নয়নের জন্য পূর্ব শর্ত, এবং ট্রান্সপোর্টকে বলা হয় ব্লাড লাইন অফ এভরি কমিউনিটি। এখন ভালো একটা ট্রান্সপোর্ট দ্বারা সেই কমিউনিটির সমাজ, মানুষ, অর্থনীতি সবটাই কিন্তু উন্নয়ন সাধন করে। সেটা না হলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয়, রসাতলে যায়। আমাদের ট্রান্সপোর্টটা রেল যেমন আলাদা আছে, রোড আলাদা, এয়ার আলাদা, ওয়াটার আলাদা। পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই পাকিস্তান আমলেও কিন্তু আমাদের ট্রান্সপোর্টের একটা মিনিস্ট্রি ছিল, এখন আলাদা আছে। আমার মনে হয় পরিকল্পনার জায়গায়, যেটা প্রফেসর শামসুল হক সাহেব যথার্থ বলেছিলেন, যে সমন্বয়টা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়াতে গোটা জাতি কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। এসব ক্ষেত্রে সমন্বয়ের কারণে যে জিনিসটা এখনো পর্যন্ত যে সুযোগগুলো আছে সেগুলোকে সমন্বয় করা খুব দরকার। যদিও মিনিস্ট্রি আলাদা আছে, মিনিস্ট্রিগুলোকে একটা জায়গায় সমন্বয় হওয়ার ভীষণ জরুরি দরকার। এবং কমলাপুর যেমন টোকিও স্টেশন শত বছর আগে একই জায়গায় আছে, একেবারে লন্ডনেও কিন্তু একই জায়গায় আছে, আপনারা কমলাপুর থেকে সরিয়ে নেবেন, এরকম চিন্তা কিন্তু আমার মনে হয় বাস্তবভিত্তিক নয় মাননীয় মন্ত্রী। বরং তেজগাঁকে আপনি মেট্রো ঢাকা শহরের জন্য হাব হিসাবে করতে পারতেন, এখনো করা হয়তো বা যেতে পারে, যে তেজগাঁ থেকে রেলের সমস্ত কানেকশন গুলো আপনারা করতে পারেন। মাল্টি মোডাল ট্রান্সপোর্টের যে বাস সার্ভিসের যে টোটাল অরাজক অবস্থাটা আছে, এটা কিন্তু দলবাজ, তারপরে দুর্নীতি পরায়ণ এবং এই দুর্বৃত্তদের কবলে আছে। এটাকে একটা নারকীয় বলা যেতে পারে এই বাস সার্ভিস। সেটা আপনার অধীনে না, আপনি হয়তো বলবেন যে আমি কি করব, কিন্তু করতে হবে সার্বিকভাবে সরকারকেই। অতএব ট্রান্সপোর্ট আমাদের উন্নয়নের জন্য অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং রেলকে সরকার প্রাধান্য দিচ্ছে, সেটা খুব ভালো, কিন্তু সমন্বয় করে রেলকে যাতে বিজনেস লাইক করা, এই বিজনেসটা কিন্তু এগেইন আমি একজন ব্যবসায়ী হিসেবে বলবো যে রেলের, আমি শামসুল হক সাহেব জানেন যে জামিল চৌধুরী সাহেবের সময় রেলকে বাদ দিয়েছিল স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট থেকে। আমরা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে ডিমান্ড করে বলছিলাম রেল ছাড়া কোনো আধুনিক নগর হতে পারে না। তখন 6 মাস সময় বাড়িয়ে দিয়ে বিশ্বব্যাংক এ নতুন করে আবার এটাকে ইনক্লুড করেছিল, কনসালটেন্টরা দিয়ে চলে যাচ্ছিল মাননীয় মন্ত্রী। তো আমরা ভালোবেসে এবং আমাদের অভিজ্ঞতার আলোকে সে কাজটা করেছিলাম। আনফরচুনেটলি আমরা হয়তো আমাদের এখানে যে আমলাতান্ত্রিক যে ব্যবস্থাটা, তারাই সেগুলো করে, পরিকল্পনায় প্রাধান্য পায়, যে জন্য বাংলাদেশে আমার কাছে মনে হয় যে আমরা অনেক ক্ষেত্রে এই চীন সমাজতান্ত্রিক ব্যবস্থায় যে মেসিভ পরিবর্তন আনতে পেরেছে আমরা পারি না। ভিয়েতনাম অনেক এগিয়ে যাচ্ছে। এই দুর্বলতাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, কেন তারা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না। ধন্যবাদ। আমাদের আলোচনা শেষ করতে হবে। নিশ্চয়ই অন্য কোনো আলোচনা আপনাদের কাছে আরো বিশদভাবে শুনবো। মাননীয় মন্ত্রী, রেলের সেবা এবং গতির ব্যাপারে আপনি আমাদের কি সুসংবাদ দেবেন?
ভবিষ্যৎ কি পরিকল্পনা আপনার আছে? আপনি তো সকল সমস্যাগুলো জানেন, আপনি যেহেতু কাজ করছেন, আপনি সবকিছুই আপনি দেখছেন কিংবা অনুভব করছেন, এবং আমাদের যে আলোচনাগুলো সমালোচনাগুলো সেগুলোকেও আপনাকে আমলে নিতে হচ্ছে। আপনার কাছে শেষ বক্তব্য। এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে রেল আমাদের একটা অবস্থায় ছিল, রেল সেখান থেকে কিন্তু পিছিয়ে পড়েছে। কারণ এই যে কথাগুলি আসছে যে এটা ওয়ার্ল্ড ব্যাংকের ইয়েতে এটা প্রাইভেটাইজেশনে দেওয়া হচ্ছিল এবং রেলকে সংকুচিত করা হচ্ছিল। আমরা কিন্তু রেলকে কিন্তু আগে পূর্বের যে অবস্থা সেই অবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা এই মুহূর্তের জন্য আমাদের সেই কাজটাই কিন্তু আমরা করছি। যেমন আমাদের লোকবল এখন আসছে মাত্র 25,000, সেইটাকে যদি আমরা আগে যে অবস্থায় ছিল, এখন মাত্র কয়েকদিন হয়, এখন অনুমোদিত হয়নি। আমরা 5ম এবং 7ম সংশোধনী এই সুপ্রিম কোর্টের আইনের কারণে আমাদের যে নিয়োগ বিধি ছিল সেটাও কিন্তু আমাদের বর্তমানে বাতিল অবস্থায় আছে। কাজে আমাদের এখন কোনো নূতন নিয়োগ বিধি নেই। এটি আশা করি এ মাসের মধ্যে আমাদের সেটি আমরা নূতন নিয়োগ বিধি পাবো এবং আমরা নূতন লোকবল আমরা দিতে পারবো। এছাড়াও আপনারা লক্ষ্য করে দেখুন, আমাদের 104টি স্টেশন এখন পর্যন্ত বন্ধ আছে, সেই স্টেশনগুলো আমরা রেস্টোর করতে চাই। এছাড়াও ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের যে অবকাঠামো, এই অবকাঠামো তৈরির যে কাজটি, যেগুলো ইতিমধ্যেই যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে, সেই প্রকল্পগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে টেনে নিয়ে যাচ্ছি। এবং আমরা যে প্রকল্পের অধীনে যে কথাগুলি আসছে যে আমাদের পুরানা যে আমাদের লোকোমোটিভ এবং আমাদের যে আপনার কোচ, সেগুলোতে কিন্তু ইতিমধ্যে আমরা বায়োটয়লেট সংযোজন করেছি যাতে এনভায়রনমেন্টাল অবস্থা চিন্তা করে। এছাড়াও আমরা কমোড, যেটা আমাদের ট্রেনে যে যাত্রী এখন কমোড ব্যবহার করতে পারে, আর যেটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছেন, লাইট ছিল না, পানি ছিল না এক সময়, যে অভিযোগগুলো এক সময় ছিল, সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু নেই। আর যেটি শামসুল হক সাহেব যেটা বলেছেন এবং অনেক আপনাদের আলোচক যেটা পরামর্শ দিয়েছেন সমন্বিত উন্নয়নের কথা, আমি আপনাদের সঙ্গে একমত যে সমন্বিত একটি উন্নয়ন ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে এই যেটি আমরা আশঙ্কা করছি যে আমাদের এই উন্নয়ন হয়তো সেভাবে সুফল বয়ে আনবে না। কাজে আপনাদের সঙ্গে এই ব্যাপারটি আমি একমত যে একটি, যেহেতু সড়কপথ, নদীপথ এবং আমাদের রেলপথ এইটি সবটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় একটির সঙ্গে আরেকটির আপনার একটি সমন্বয় হওয়া প্রয়োজন, এবং এটির সঙ্গে আমি একমত। আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে যে যে অবকাঠামোগত যে উন্নয়নগুলো আমরা হাতে নিয়েছি, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তার সুফল আমার মনে হয় দেশের জনগণ পাবে এবং রেলের যে প্রত্যাশিত যে সার্ভিস, সেই সার্ভিসটা আমরা দিতে পারবো। আর যে কথাগুলি আপনারা বলেছেন যে আমাদের যা এক্সিস্টিং আমাদের সামর্থ্য আছে, সেটির যাতে সঠিক ব্যবহার করা যায় সে ব্যাপারে আমি আরো বেশি সচেষ্ট হব, এইটুকু শুধু আমি বলতে পারি, যাতে আমাদের এক্সিস্টিং যে আমাদের ব্যবস্থাগুলি আছে সেটার যথাযথ ব্যবহার যাতে করা যায়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, পর্যবেক্ষকরা যেমনটি বলছেন, সমীক্ষা নির্ভর অগ্রাধিকারের পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, ব্যয় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, প্রকল্প পরিকল্পনায় অদূরদর্শিতা ও গলদ, দুর্নীতি, অপচয় এবং অব্যবস্থাপনার কারণেই লক্ষ কোটি টাকা খরচ করার পরেও রেলের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, রেলের সত্যিকার উন্নয়ন করতে হলে এই খাতে দুর্নীতি এবং অপচয়ের লাগাম টেনে ধরতে হবে, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে দূরদর্শী হতে হবে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে, রেলের সম্পদ সর্বোচ্চ কাজে লাগাতে হবে, পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে, প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ করতে হবে, পরিচ্ছন্নতা এবং যাত্রী সেবায় মনোযোগ বাড়াতে হবে। সর্বোপরি প্রতিটি স্তরে আবারও যেটা বলছি, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe
Press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়